আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টি রয়েছে, সেই প্রবলেম সলভিং স্কিলের 24-25 সেশনের যে কোয়েশ্চেনটা ছিল, সেই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটি কোয়েশ্চেন ধরে ধরে সমাধান করব ইনশাল্লাহ। তোমরা আজকের এই ক্লাসটি অনেকেই সেকেন্ড টাইমার হিসেবে যারা রয়েছে তারাও দেখতেছো, আর তোমরা যারা ফার্স্ট টাইমার হিসেবে রয়েছে তোমরাও দেখতেছো। তোমাদের পরীক্ষা শেষ বলতে গেলে, সো এখন তোমরা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবা। সেক্ষেত্রে তোমাদের যাদের টার্গেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, তোমাদের আসলে দেখা উচিত বিগত বছরের কোয়েশ্চেনগুলো কীরকম ছিল। সেখান থেকে তুমি একটা ধারণা পেয়ে যাবা তোমাকে আসলে প্রিপারেশনটা কোথায় থেকে শুরু করতে হবে, আগে কোন প্রশ্নগুলো পড়তে হবে, কয়টি টপিক থেকে আসলে বিগত বছরগুলোতে কোয়েশ্চেন এসেছিল, কোন টপিকগুলোকে তুমি বেশি গুরুত্ব দিবা, কোন টপিকগুলোকে একটু কম গুরুত্ব দিবা, কোথায় থেকে প্রশ্ন হয়, কোন টপিক থেকে কয়টা করে কোয়েশ্চেন হয়। আজকে আমরা 24-25 সেশনের যে কোয়েশ্চেনটা দেখব, সেখানে প্রথমে আমরা দেখে নিব এখানে কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে। প্রবলেম সলভিং স্কিল বিষয়টি বলতে গেলে একেবারে হচ্ছে আমাদের ম্যাথ। তবে ম্যাথ হলো, ম্যাথের মধ্যে তো অনেকগুলো পার্ট থাকে, বাট এখানে অ্যারিথমেটিক পার্ট অর্থাৎ যেটি আমাদের পাটিগণিত, এই পাটিগণিতকে বেশি গুরুত্ব দেওয়া হয়, বলতে পারো হচ্ছে 90% আপ। কারণ কয়েকটি প্রশ্ন আমাদের জ্যামিতি থেকেও করা হয়েছিল বিগত বছরগুলোতে। সো আমরা বলতে পারি পাটিগণিতের মধ্যে হচ্ছে 90%-এরও বেশি কোয়েশ্চেন হচ্ছে পাটিগণিত থেকে থাকে। সো তোমরা যারা ফার্স্ট টাইমার হিসেবে আজকের এই ক্লাসটি দেখতেছো, বা তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে রয়েছো, তোমরা 24-25 সেশনের কোয়েশ্চেনটা যদি দেখো, সেক্ষেত্রে তুমি নিজেই বুঝে যাবা যে আসলে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো কম গুরুত্বপূর্ণ সেটা। তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ক্ষেত্রে আমাদের 3টা বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তোমরা এতদিন পর্যন্ত যারা ব্যবসায় শিক্ষা বিভাগে ছিল, তোমরা ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং এই বিষয়গুলোর উপর হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষাটা সম্পন্ন করেছো। তোমরা যারা মানবিক বিভাগে ছিল, তোমাদের যে বইগুলো ছিল সেগুলোর পরীক্ষা দিয়ে তোমার এইচএসসিটা সম্পন্ন করেছো। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে যারা ছিল, তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো ছিল সেগুলো পরে সেগুলোর উপর এইচএসসি দিয়ে তোমাদের যে এইচএসসির এইচএসসি পরীক্ষাটা সম্পন্ন করেছো। আর তোমরা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি বিজ্ঞান বিভাগ হোক, মানবিক বিভাগ হোক, ব্যবসায় শিক্ষা বিভাগ হোক, 3 বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবা। আর এখানে 3টি সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়ে থাকে। প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রশ্নগুলো একই রকম। এখানে তুমি বিজ্ঞান বিভাগ হোক, মানবিক বিভাগ হোক, তার পরবর্তীতে হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ হোক, তোমাদের 3 বিভাগের জন্য প্রশ্নটা হচ্ছে একই রকম, অর্থাৎ অভিন্ন। এখানে 3টে সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়ে থাকে: প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংলিশ। ইংরেজি থেকে প্রশ্ন করা হবে, এর পরবর্তীতে প্রবলেম সলভিং স্কিল আজকে যেই সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলছি সেটা, আর অ্যানালাইটিক্যাল স্কিল এটি হচ্ছে আমাদের বিশ্লেষণ দক্ষতা। আর এখানে 2টি সাবজেক্টের সম্পূর্ণ প্রশ্নগুলো ইংরেজিতে করা হবে, অ্যানালাইটিক্যাল স্কিল এবং ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল। আর প্রবলেম সলভিং স্কিল অর্থাৎ এই বিষয়টি তোমার বাংলাতেও দেওয়া থাকবে, ইংরেজিতেও দেওয়া থাকবে প্রশ্নগুলো। আর তুমি যদি বাংলা ভার্সনের শিক্ষার্থী হও, তুমি হচ্ছে বাংলাতে আনসার করবা, আর তুমি যদি ইংলিশ ভার্সনের শিক্ষার্থী হও, তুমি ইংরেজিতে আনসার করবা। বোঝা গেল এতটুকু? তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 24-25 সেশনের যে কোয়েশ্চেনটা প্রবলেম সলভিং স্কিলের উপরে ছিল, সেই কোয়েশ্চেনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং প্রত্যেকটি কোয়েশ্চেন আমরা ধরে ধরে সলভ করবো ইনশাল্লাহ। আর তোমাকে একটু বলে রাখি, এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেন থাকে হচ্ছে 15টা, কোয়েশ্চেন থাকে 15টা, আর এক্ষেত্রে হচ্ছে আমাদের নাম্বার থাকে 30 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য আমাদের 2 নম্বর করে বরাদ্দ থাকে। হ্যাঁ, 15টি কোয়েশ্চেন থাকে, আর এখানে হচ্ছে 14টি মতো কোয়েশ্চেন হচ্ছে আমাদের অ্যারিথমেটিক পার্ট অর্থাৎ পাটিগণিত থেকে করা হয়ে থাকে। হ্যাঁ, বেশিরভাগ কোয়েশ্চেন। আর হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকে আমাদের, তাহলে 15টি কোয়েশ্চেনের জন্য 30 নম্বর। আমরা এখন একটু দেখে নিই 24-25 সেশনের যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টার উপর যে কোয়েশ্চেনটা এসেছিল, সেই কোয়েশ্চেনের মধ্যে কোন টপিকগুলো থেকে আসলে প্রশ্নগুলো করা হয়েছিল। দেখো এখানে এগুলো, এটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে, কয়টি করে কোয়েশ্চেন এসেছিল।
নাম্বার 1 হচ্ছে আমাদের অনুপাত। অনুপাত থেকে কোয়েশ্চেন এসেছিল একটা। অনেকে বলতে পারো ভাইয়া আমাদের অনুপাতটা অনেক আগেই পড়েছি, এটা আমরা ভুলে গিয়েছি। সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা নেই। তুমি যদি এখন থেকে ভালো মতো যদি পড়াশোনা করো সেক্ষেত্রে অনুপাতটা তোমার জন্য শেষ করা হয়তো 3 ঘন্টা বা 2 ঘন্টার বেশি সময় লাগবে না। 2 নাম্বার হচ্ছে আমাদের গড়। গড় থেকে প্রশ্ন করা হয়েছিল 2টি। আর নাম্বার 3 হচ্ছে আমাদের সুদ। সুদ থেকে প্রশ্ন করা হয়েছিল 2টি। ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম থেকে প্রশ্ন করা হয়েছিল 3টি। আমি তোমাকে একটু বলে দিই, এখানে ঐকিক নিয়মের মধ্যে আমি সবগুলো ঐকিক নিয়মে হচ্ছে এখানে অ্যাড করেছি। হ্যাঁ, ঐকিক নিয়মের মধ্যে তোমার দূরত্ব, সময়, গতিবেগ আছে, সাধারণ ঐকিক নিয়ম আছে, তার পরবর্তীতে হচ্ছে তোমার যে ট্রেন সম্পর্কিত ম্যাথগুলো রয়েছে, চৌবাচ্চা, আমি এখানে সবগুলো অ্যাড করে দিয়েছি একসাথে। সো আমি ঐকিক নিয়মে 3টা কোয়েশ্চেন তুলেছি এখানে। সেট। সেট থেকে একটা প্রশ্ন করা হয়েছিল। জ্যামিতি। জ্যামিতি থেকে একটা প্রশ্ন করা হয়েছে। লাভ ক্ষতি। লাভ ক্ষতি থেকে 2টি কোয়েশ্চেন করা হয়েছিল। শতকরা। শতকরা থেকে 3টি কোয়েশ্চেন করা হয়েছিল। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে প্রথম সেশন থেকে কাজ করছি। তখন থেকে আমি বলি এই যে শতকরা, শতকরা টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি যখন তোমরা এর পরের সেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সেখানেও দেখতে পাবা যে হচ্ছে 2 থেকে 3টা কোয়েশ্চেন এখান থেকে থাকবে। ঠিক হচ্ছে আমাদের লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি টপিকটা হচ্ছে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম তো হচ্ছে আমাদের সব সময় থাকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে আমাদের গড়, অনুপাত। এই যে এখানে 5টা টপিক হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনুপাত, গড়, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, শতকরা। আর সুদও তুমি অবশ্যই দেখবা। সুদ। সুদ থেকেও হচ্ছে 1টা অথবা 2টা কোয়েশ্চেন হয়ে যেতে পারে। আর হচ্ছে আমাদের এই যে স্যাট, জ্যামিতি, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে, আবার এমন সময় হয়তো যাবে প্রশ্ন নাও আসতে পারে। এখানে আমি যে টপিকগুলোকে হাইলাইট করেছি, টপিকগুলো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। গুরুত্ব সহকারে মানে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত। এখানে বেসিক কনসেপ্টটা কি, এখানে কী রকম প্রশ্ন আসতেছে, প্রত্যেকটি টাইপ তোমাকে সলভ করতে হবে। কারণ এখানে কোন টাইপ থেকে প্রশ্ন আসে সেটি বলা যায় না। তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে এখানে একটু দেখো, তুমি যদি প্রশ্নগুলো একটু যদি টোটাল করো, এখানে 1টি, 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 2 12, 12 আর 3 হচ্ছে 15, আর এখানে টপিক ছিল হচ্ছে 8টি। দেখো শুধুমাত্র 8টা টপিক, 8টা টপিক থেকে কিন্তু 15টা কোয়েশ্চেন করা হয়েছিল। আর তোমরা যারা প্রিপারেশন নিবা, এখানে এই ইউনিটটা একেবারে হচ্ছে আমাদের কঠিন নয় যদি তুমি পড়াশোনা করে যাও। একেবারেই যে হচ্ছে আমাদের সহজ এরকম না, বাট হচ্ছে আমাদের বেশি কঠিন নয়। আর তুমি যদি পড়াশোনা করো, নিয়মিত যদি কোয়েশ্চেনগুলো সলভ করো, এবং তুমি যদি মনে করো কোনো স্থানে যুক্ত থেকে তোমার প্রিপারেশনটাকে একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করতে পারো, প্রত্যেক দিন যদি তুমি একটা মোটামুটি পড়াশোনা করে যাও, এই ইউনিটের মধ্যে তুমি চান্স পাবে ইনশাল্লাহ। দেখো আমাদের 24-25 সেশনের যেটি সেট 1 ছিল, সেট 1-এর মধ্যে 51 থেকে প্রশ্নটা শুরু হয়েছিল প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে। সো আমিও এখানে হচ্ছে 51 থেকে দিয়েছি প্রশ্নগুলো। একটু দেখো, প্রথমে বলা হচ্ছে একটি মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 5:3। যদি মাঠের প্রস্থ 42 মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত? দেখো এখানে দৈর্ঘ্য ও প্রস্থের কি দেওয়া আছে ভাইয়া? অনুপাত। তাহলে দেখো তো একটু, দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান কত দেওয়া আছে? 5:3। তার মানে হচ্ছে দৈর্ঘ্যটা বোঝানো হচ্ছে তোমাকে 5, প্রস্থটা বোঝানো হচ্ছে 3, তাহলে 5:3। মনে রাখবা অনুপাত মানে এই যে অনুপাত, এই যে অনুপাত, অনুপাত মানে বোঝাই হচ্ছে আমাদের ভাগ। কি বোঝাই ভাইয়া? ভাগ। অর্থাৎ অনুপাতের বদলে তুমি ভাগ চিহ্ন বসাইতে পারবা। তাহলে একটু দেখো, দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রস্থ। এই যে দেখো দৈর্ঘ্যটা বসিয়েছে অনুপাতের বদলে ভাগ চিহ্ন, এরপর হচ্ছে প্রস্থ সমান, এখানে হচ্ছে আমাদের 5, অনুপাতের বদলে ভাগ চিহ্ন বসিয়েছি, এরপর হচ্ছে 3। এখন একটু দেখো তো, যদি মাঠের প্রস্থ কত বলছে? 42 মিটার, তাহলে প্রস্থের জায়গায় 42টা বসিয়ে দাও। উপরে হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এখানে হচ্ছে আমাদের 42 ইকুয়াল, এখানে 5, এখানে 3। এখন এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, মাঝখানে কি চিহ্ন ভাইয়া? সমান চিহ্ন। তখন আর গুণ করা যাবে, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, একটা ক্রসের সৃষ্টি হবে। কখন? যদি আমাদের দুই পাশে দুইটা ভগ্নাংশ থাকে, মাঝখানে যদি আমাদের সমান চিহ্ন থাকে। তাহলে দৈর্ঘ্যের সাথে কত গুণ ভাইয়া? দৈর্ঘ্যের সাথে হচ্ছে আমাদের 3 গুণ। তাহলে একটু দেখো, দৈর্ঘ্য গুণন 3 ইকুয়াল 42-এর সাথে কত গুণ? 5 গুণ। তাহলে তুমি তো দৈর্ঘ্যই বের করবা।
দৈর্ঘ্য সমান 42 গুণন 5, নিচে হচ্ছে আমাদের 3। কত হয় তাহলে একটু বলো তো আমাকে, কত হবে? 5 14 হচ্ছে 70। তাহলে আমার দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 70 মিটার। 70 মিটার মানে হচ্ছে আমাদের ডি অপশন যেটি ছিল সেটি হচ্ছে কারেক্ট আনসার। তোমরা অনেকেই হচ্ছে 70 আনসার করেছো। হ্যাঁ, 70ই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। জি ভাইয়া, 70 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমরা চাইলে তোমাদের টাইমলাইনে আজকের এই ক্লাসটি শেয়ার দিয়ে রাখতে পারো, যাতে 24-25 সেশনের কোয়েশ্চেনটা কীরকম সেটি দেখতে চাইলে বা কোথাও যদি না বুঝতে এই ক্লাসটি দেখে তুমি নিজে বুঝে নিতে পারবা। ওকে, হ্যাঁ, তোমরা যারা আনসার করেছো 70 মিটারে ছিল, ধন্যবাদ সবাইকে। এরপর একটু দেখো, 50 টাকা দরে 42 লিটার দুধের সাথে 70 টাকা দরে 28 লিটার দুধ মিশ্রণ করে মিশ্রিত দুধের গড় দর হবে কত? দেখো একটু, এখানে আমাদের কয় ধরনের ইনফরমেশন দেওয়া আছে। দেখো, 50 টাকা দরে 42 লিটার দুধ তুমি মনে করো ক্রয় করেছো, আবার 70 টাকা দরে 28 লিটার দুধ তুমি ক্রয় করেছো। তার মানে দুইভাবে, কিছু দুধ ক্রয় করেছো হচ্ছে 50 টাকা, আর কিছু দুধ ক্রয় করেছো হচ্ছে 70 টাকা দরে। 70 টাকা দরে 28 লিটার, 50 টাকা দরে 42 লিটার। ওকে, মিশ্রিত দুধের গড়, মিশ্রিত দুধের কি ভাইয়া, গড় দর হবে কত? মনে রাখবা, আমাদের এই কোয়েশ্চেনটা হচ্ছে আমরা যখন সলভ করাই আমাদের উইকেট প্রতি গড় টান কত থাকে, কি উইকেট প্রতি। তার মানে এখানে বোঝানো হচ্ছে তোমাকে লিটার প্রতি, ওটা ছিল আমাদের উইকেট প্রতি গড় টান, এটা হচ্ছে লিটার প্রতি গড় দর। যখন আমরা উইকেট প্রতি বোঝাই, উইকেট প্রতি আমাদের গড় রান বোঝাই, যেই প্রতিটা থাকবে কি ভাইয়া, যেই প্রতি, এখানে এই যে শব্দটা দেওয়া ছিল না, লিটার প্রতি, লিটার প্রতি গড় দর, এখানে যেটি দেওয়া আছে, এই যে দর যেটি দেওয়া আছে সেটি ছাড়া বাকি যে অবশিষ্ট থাকবে তাকে একটু দেখবা তুমি। 50 টাকা দর, তার মানে দর দেওয়া আছে, বাকি কে লিটার, তার মানে এখানে প্রতির এখানে হবে, প্রতির আগে হবে লিটার, লিটার প্রতি। আমরা এই কোয়েশ্চেনটা কীভাবে সলভ করবো একটু দেখো। 50 টাকা দরে 42 লিটার দুধের সাথে 70 টাকা দরে 28 লিটার দুধ মিশ্রণ করা হয়েছে, অর্থাৎ সবগুলোকে মিশ্রিত করে দিছে। আমাদের এতটুকু তথ্য ছিল একরকম, এরপরের তথ্যটা হচ্ছে আমাদের এতটুকু অন্যরকম। এখন তুমি 50 টাকা দরে 42 লিটার দুধ আবার 70 টাকা দরে 28 লিটার দুধ মিশ্রণ করছে, তোমাকে বলা হচ্ছে মিশ্রিত দুধের গড় দর। গড় দর এখানে এই শব্দটা দেওয়া ছিল না, কিন্তু তোমাকে যেটা নাই সেটা তোমাকে মনে মনে নিয়ে আসতে হবে। কিভাবে? এই যে আমাদের গড় দর, গড় দর এখানে চলে আসছে, তার মানে লিটারটা নেই, এখানে হবে লিটার প্রতি। যার প্রতি হবে সে থাকবে নিচে, সে থাকবে কি নিচে, তাকে আগে নিচে যোগ করে দিবা। কিভাবে? এই যে এখানে দেখো 42 লিটার, এরপর হচ্ছে এখানে 28 লিটার, নিচে যোগ করে দিলাম ভাইয়া, এখানে 42 লিটার যোগ এখানে হচ্ছে 28 লিটার। কেন? এখানে মিশ্রণ করে দিচ্ছ তুমি এই জন্য। এরপরে তোমার যে ইনফরমেশনগুলো যেমনভাবে আছে এমনভাবে হচ্ছে তুমি লিখবা। এই যে দেখো 50 লিখছো, এরপরে 42 লিখছো, এতটুকু এগুলাকে গুণ করবা। এরপরে তুমি আরেকটা ইনফরমেশনে যাচ্ছ, তার মানে তুমি অন্য একটা ইনফরমেশন অ্যাড করতেছো, এরপরে যোগ। এরপরে কি 70 আছে, এখানে 28 আছে, 70 টাকা ধরো 28 লিটার, তার মানে এটা হবে 70 গুণন 28। বুঝা গেল কথা? তাহলে আমাদের প্রাইমারি ইনফরমেশন এটা গুণন, এরপরে তুমি অ্যাড করতেছো অন্য একটা ইনফরমেশন, অর্থাৎ সেকেন্ডারি ইনফরমেশন, তাহলে এটাকে অ্যাড করবা। এটা তাহলে আগের মতো 70 × 28। নিচে কেন হচ্ছে লিটারকে যোগ করছি, এই যে গড় দর যেটি আছে এটি যোগ হবে না, যেই প্রতি, গড় দর ছাড়া তাহলে কে ছিল লিটার, লিটার প্রতি, তার মানে এখানে লিটার যেগুলো ছিল লিটারগুলো নিচে যোগ করে তুমি বসাবা। এখানে আনসার যত আসে তত। আনসার কত আসতেছে একটু বলো, এই আনসার কত আসতেছে একটু বলো, আর যদি কেউ যদি না বুঝে থাকো সেটা আমাকে একটু বলে দিবা। আনসার কত আসতেছে একটু দ্রুত জানাও, দ্রুত জানাও। কত ভাইয়া? 58। তাহলে 58 হচ্ছে আমাদের বি অপশন হচ্ছে কারেক্ট আনসার। বুঝে গেল? ওকে, 58টা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তোমরা ফাবিহা, ফাইজা, রাজীব, রাইসুল, হ্যাঁ কারেক্ট আনসারই করেছো, ঠিক আছে। ওকে, এরপর একটু দেখো, আমাকে বলা হচ্ছে একজন লোক মূলধনের 1/3 অংশ 7% লাভে, 1/4 অংশ হচ্ছে আমাদের 8% লাভে এবং অবশিষ্টাংশ 10% লাভে বিনিয়োগ করে
যদি লোকটির বার্ষিক লাভ 561 টাকা হয় তাহলে মূলধন হবে। দেখো একজন লোক মূলধনের 1/3 অর্থাৎ 3/1 7% লাভে, এই যে এতটুকু আমাদের 3/1 হচ্ছে 7% লাভে, 4/1 হচ্ছে 8% লাভে এবং অবশিষ্টাংশ হচ্ছে 10% লাভে কি করছে, বিনিয়োগ করছে। আবার লোকটার বার্ষিক লাভ যে লাভটা হয়েছে সেটি হচ্ছে 561 টাকা। তোমাকে বলা হচ্ছে তাহলে মূলধন হবে। তুমি কি মূলধন জানো? জানো না। সো তুমি এক্স ধরে নিতে পারো, অথবা তুমি এখানে যেহেতু পার্সেন্টেজ দিয়েছে 100% ধরে নিতে পারো। 100% মানে কি সেটা একটু দেখো। এই যে 100% মানে দেখো 100 ইন্টু এই যে মনে রাখবা পার্সেন্টেজের মান, এই যে এই পার্সেন্টেজের মান হচ্ছে 1/100 অর্থাৎ 100/1। তাহলে এখানে 100/1। এই যে দেখো এই জিরো দুইটা জিরো, আমাদের এটা ছিল দুইটা জিরো নিচে দুইটা জিরো উপরে, তাহলে দুইটা কাটা গেছে, 8 টাকা কত এখানে 1। তার মানে 100% মানে কি বোঝাচ্ছে এখানে, 1 বোঝাচ্ছে। তুমি চাইলে 100% ধরে নিয়ে কাজ করতে পারো, চাইলে x ধরো কাজ করতে পারো মূলধনটা। ওকে, তাহলে একটু দেখো মূলধন হচ্ছে আমাদের কত, মূলধন হচ্ছে তুমি ধরতেছো 1। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে মূলধনের 3/1 হচ্ছে আমাদের 7% লাভে, আবার 4/1 হচ্ছে 8% লাভে এবং অবশিষ্টাংশ হচ্ছে 10% লাভে বিনিয়োগ করছে। অবশিষ্ট তুমি কি কত জানো? দেখো এখানে 1/3 আছে, 1/4 অংশ আছে, কিন্তু অবশিষ্ট এই যে অবশিষ্টের পরিমাণটা এটা কি তোমার জানা আছে? জানা নাই। তবে এদেরকে বাদ দিলে এই যে আমাদের 1/3 এবং হচ্ছে 1/4 এই দুটো অংশকে বাদ দিলে অবশিষ্টটা আসবে না। হ্যাঁ, তাদের যে হচ্ছে কয় পার্সেন্ট লাভ সেটিতে দেওয়া আছে, কয় অংশ নিয়ে। এখানে 1/3 অংশ, এখানে 1/4 অংশ। তাহলে অবশিষ্ট হবেই দেখো মূলধন তুমি 1 ধরেছ, তাহলে 1 মাইনাস 3/1 এটাকে যোগ করে বাদ দাও 4/1। দেখো এই দুইটা অংশকে আমি যোগ করছি, টোটাল মূলধন থেকে এটা বাদ দিচ্ছি, তার মানে অবশিষ্টটা চলে আসবে। তাহলে অবশিষ্টটা চলে আসলে দেখো এখানে মাইনাস, এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস 3/1 প্লাসে মাইনাসে আবার মাইনাস 4/1। তাহলে এটা যেটি বের করতেছি আমরা এখন, এটি কি অবশিষ্ট। এখন এখানে 3 এখানে 4 লসাগু নিতে হবে, কোনো সংখ্যা কি মিল আছে? মিল নাই। সো মিল না থাকলে সরাসরি গুণ, তাহলে 3 আর 4 যদি তুমি গুণ করো 3 4 কত হয় 12। 12 লসাগু হলে এখানে 12, এখানে হচ্ছে আমাদের মনে মনে কত আছে 1 আছে। এই যে লসাগুটা পাইছো এখানে ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিবা, তাহলে কত হয় 12। আবার লব দিয়ে কি করতে হবে গুণ, তাহলে লব দিয়ে গুণ করলে 12 একে 12, এরপরে মাইনাস আবার হর ছিল আমাদের, সরি লসাগু ছিল কত 12, এখানে হর কত, হর হচ্ছে আমাদের 3, তাহলে আনসার কত আসে 4। 4-এর সাথে কত গুণ 1 গুণ, তাহলে 4 একে 4, এরপরে মাইনাস। ঠিক একইভাবে হচ্ছে আমাদের লসাগুকে হর দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আনসার আসতেছে 3। এই 3-এর সাথে হচ্ছে আমাদের লবের গুণ হবে, তাহলে 3 একে 3। তাহলে আমাদের অবশিষ্ট কত আসতেছে একটু দেখো তো, এটা হচ্ছে আমাদের 12, এখানে 4 আর 3 7 মাইনাস যুক্ত প্লাস যুক্ত হচ্ছে 12, 12 থেকে 7 গেলে হচ্ছে আমাদের 5। তাহলে 12/5 অংশ এটি হচ্ছে আমাদের কি অবশিষ্টাংশ। তাহলে তুমি এটা পাইছো কিনা দেখো তো, এই যে অবশিষ্ট হচ্ছে আমাদের 5/12। ঠিক আছে কথা, অর্থাৎ 5/12 অংশ 10% লাভে বিনিয়োগ করছে। কারণ তোমার সবগুলো আছে, এই যে দেখো 3/1 7% লাভে, 4/1 8% লাভে এবং হচ্ছে 12/5 অংশ 10% লাভে। এটা আমি একেবারে হচ্ছে বাংলাতে লিখে দিই, যেহেতু সবগুলো বাংলাতে লিখে আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের 12/5 অংশ 10% লাভে বিনিয়োগ করছে। ওকে, এখন তুমি তোমার যেহেতু বার্ষিক লাভ আছে, বার্ষিক মানে কি ভাইয়া? বার্ষিক মানে হচ্ছে আমাদের 1 বছর, 1 বছর। আবার 561 টাকা লাভ হয়েছে। লাভ মানে এটা লাভও ধরতে পারো বা তুমি হচ্ছে সুদও ধরতে পারো। এখন তোমার বছর আছে, সুদ আছে, এখন তোমার হচ্ছে মূলধনটা দেওয়া নাই। তোমাকে বলা হচ্ছে যে এখানে কি মূলধন কত হবে। হ্যাঁ, মূলধন কত হবে সেটা তোমাকে বের করতে হবে। এখন তোমার বার্ষিক বছরও দেওয়া আছে, তার পরবর্তীতে সুদও দেওয়া আছে। তুমি চাইলে এখান থেকে মুনাফার হারও বের করে নিতে পারো। মুনাফার হার কিভাবে বের করবা দেখো, বা লাভের হার বলতে পারো। এখানে মুনাফার হার সমান এই যে 3/1 অংশ 7% লাভে, তাহলে 3/1 অংশ হচ্ছে আমাদের 7% লাভে, এরপরে যোগ মূলধন যেটা ছিল সেটা তুমি মনে করো কোথায় দিছো, এই যে 3/1 অংশ 7% লাভে দিছো, 4/1 অংশ দিছো হচ্ছে আমাদের 8% লাভে, এটা অবশ্যই হচ্ছে এখানে গুণ চিহ্ন আছে। এরপরে হচ্ছে যোগ অবশিষ্ট অংশ কত আসছিল 12/5 অংশ,
12/5 অংশ দিয়েছিল হচ্ছে কত পার্সেন্ট লাভে? 10% লাভ। ওকে, একটু মুনাফার হারটা বের করো তাহলে। এখানে যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে আমাদের 3, এখানে 7% প্লাস 8 হচ্ছে 8, নিচে হচ্ছে 4% প্লাস এখানে হচ্ছে উপরে 5 গুণন 10, নিচে হচ্ছে 12 গুণন %। গুণ দিলেও চলবে, এখানে শুধু পার্সেন্ট বসাইলে হবে। এরপর হচ্ছে 1/100 বসাই দিতে পারবা। একটু দেখো তাহলে 7/3, এই যে পার্সেন্টেজের বদলে কত বসাবা? 100/1 যোগ এটি 8/4 গুণন 100/1 যোগ 5 10 কত? 50, নিচে হচ্ছে আমাদের 12 গুণন 100/1। ওকে, এখন একটু লসাগু নাও। লসাগুটা কত হয় বলো? এই যে এখানে আমাদের হচ্ছে 100 আছে, এখানে 100 আছে, এখানে 100 আছে, তাহলে হচ্ছে আমাদের 100 নেওয়া যাচ্ছে। এরপর আছে 3 4 12, 3 4 12 লসাগু নিলে কত হয়? কেন আমি একটু হচ্ছে এটা লম্বা করে করাচ্ছি সেটা একটু পরে বলতেছি। 3 একে 3 4, 3 4 12, এরপরে তুমি 4 দিয়ে কাজ করলে এখানে 4 একে 4 4 একে 4, তাহলে 3 4 12 হচ্ছে এখানে 3 4 12, তার মানে এখানে হচ্ছে আরো 12। ওকে, এখন 100 100 চলে গেছে 12, এখন 12কে 3 দিয়ে ভাগ করলে তুমি পাচ্ছ 4, তাহলে 4 7 28 যোগ এখানে 100 100 চলে গেছে, এখন 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 8 24 যোগ এখানে 12 চলে গেছে, 100 তো চলে গেছে, তাহলে আর আছে কত ভাইয়া? 50। ওকে, একটু কত হয় দেখো, 50 যোগ 28 যোগ 24 কত হয়? কেন লম্বা করে করাচ্ছি একটু পরে বুঝবো। হ্যাঁ, এখানে দাঁড়াচ্ছে 102, এখানে দাঁড়াচ্ছে 100 গুণন হচ্ছে 12। ওকে, এটাকে তুমি একটু কাজ করো, কত হয় দেখো, 0.085। হ্যাঁ, এটাকে তুমি চাইলে হচ্ছে 100% দ্বারা গুণ করে পার্সেন্টেজে নিয়ে যাইতে পারো। 100% দ্বারা গুণ করা মানে কি এক্সট্রা কিছু দ্বারা গুণ করতেছো না? দেখো 100% মানে 100, এই যে পার্সেন্টেজের বদলে ইনটু 100 বসাইছে, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। তাহলে এই 100 বাদ, অর্থাৎ 1 দ্বারা গুণ করতেছো। 1 দ্বারা গুণ করলে এটা কোনো পরিবর্তন হবে না। সো তুমি এখানে 100% দ্বারা গুণ করে দিতে পারো, যেহেতু লাভের হার বুঝাইছে অথবা মুনাফার হার বুঝাইছে। সো এখানে কত আসে ভাইয়া? 8.5%। এখন তোমার থেকে প্রশ্নটা অনেকভাবে জিজ্ঞেস করা হতে পারে। হ্যাঁ, এই যে কোয়েশ্চনটা, এই কোয়েশ্চনটা তোমার থেকে ভিন্নভাবে আসতে পারে। তোমাকে এভাবে দেওয়া আছে, অবশিষ্টাংশ তোমাকে বের করতে হতে পারে। এই যে অবশিষ্ট 12/5 বের করছো, এই যে এতটুকু, এটা একটা কোয়েশ্চন। দেখো, এটা একটা কোয়েশ্চন, এটা একটা কোয়েশ্চন। হ্যাঁ, এরপরে বলতে পারে যে অবশিষ্টাংশ বের করার পরে তোমার এখানে লাভের হার অথবা মুনাফার হার কত ছিল। মুনাফার হার অথবা লাভের হার হচ্ছে আমাদের 8.5%। প্রশ্নটা দুইভাবে আসতে পারে। এরপরে দিছি কি দেখো, আমাদের মূলধনটা কত হবে। এখন দেখো তোমার মুনাফার হার আছে, তারপরে হচ্ছে আমাদের বার্ষিক অর্থাৎ 1 বছর দেওয়া আছে, সুদ দেওয়া আছে। এখন কি তুমি মূলধনটা বের করতে পারবা না? একটু দেখো তাহলে। আমি এখান থেকে দুইটা কোয়েশ্চেন পেলাম, যে কোয়েশ্চেনগুলো আসতে পারে। এরকম কোয়েশ্চেন দিয়ে অবশিষ্টাংশ বের করতে হতে পারে অথবা মুনাফার হার বের করতে হতে পারে। বুঝা গেল? কিন্তু সম্পূর্ণ কোয়েশ্চেনটা এখনো আনসার করা হয়নি। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি বার্ষিক মানে হচ্ছে আমাদের সময় দেওয়া আছে। সময় মানে হচ্ছে আমাদের এখানে বার্ষিক মানে 1 বছর। 1 বছর মানে আমরা ধরতেছি n = হচ্ছে 1। লাভ 561 টাকা, এটি আমরা ধরতেছি হচ্ছে মুনাফা। মুনাফাকে বলা হয় ইন্টারেস্ট। এটি হচ্ছে আমাদের 561। হ্যাঁ, 561। ওকে, এরপর আমরা এখানে মুনাফার হার কত পেয়েছিলাম? আর এর মান পেয়েছিলাম হচ্ছে 8.5%। সবগুলো যেহেতু বাংলাতে লিখছি, আমি বাংলাতে লিখি। হ্যাঁ, 8.5%। ওকে, এই সূত্রটা মনে রাখবা। সুদ যখন তুমি টপিকটা পড়বা, বেসিক কনসেপ্টে এই একটা সূত্র অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে I = P/N/R। বোঝা গেল? এখন ভাই এখানে I কে কি বলে, P কে কি বলে, N কে কি বলে, R কে কি বলে? এই যে I মানে হচ্ছে ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। এই যে P মানে হচ্ছে আমাদের প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন বা আসল।
এখানে এন, এন মানে হচ্ছে আমাদের সময়, এখানে আর, আর মানে হচ্ছে আমাদের মুনাফার হার। ওকে, এখন তুমি কি বের করবা? মূলধন বের করবা। তাহলে মূলধন এই পাশে নিয়ে আসো, যেটা বের করবা পিএনআর ইকুয়াল টু আই, লিখে যাচ্ছে না? এই যে পিএনআর ইকুয়াল টু আই আগের মতোই আছে। এখন তাহলে পি বের করবা, পি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই কি ভাইয়া? এনআর। ওকে, এখন আই এর মান কত ছিল? 561, তাহলে 561। এন বছর কত ছিল? 1 বছর, ইন্টু আর এর মান কত? 8.5%। ওকে, তাহলে একটু দেখো 561 নিচে আছে 1 গুণন 8.5% মানে কি 8.5 লিখছো, এরপর হচ্ছে গুণ এখানে 100/1। একটু যদি এদিকে লিখো 561, এই যে 8.5, 1 উপরের 1, এগুলো হচ্ছে সবগুলো গুণ, নিচে হচ্ছে কত? 100 সমান 561। এই যে আমাদের ভাগ চিহ্ন, ভাগ চিহ্নটা আমরা সিম্পলিফাই করে গুণ চিহ্ন করে দিচ্ছি। যখন এই চিহ্নটাকে গুণ চিহ্ন করবো তখন এই ভগ্নাংশের লব এবং হর উল্টে যাবে, অর্থাৎ 100 উপরে যাবে, 8.5টা নিচে আসবে। এখন তুমি কি বের করতেছো? এই যে পি বের করতেছো, পি মানে কি? মূলধন। ওকে, তাহলে কত হয় একটু বলো? এখানে কত হচ্ছে? 561 গুণন 100 ডিভাইডেড বাই 8.5, 6600। হ্যাঁ, এই যে 6600, এটি হচ্ছে আমাদের মূলধন। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটার মধ্য দিয়ে আমরা 3টা কোয়েশ্চেনের আনসার খুঁজে পেয়েছি। একটা বলতে পারে আমার অবশিষ্টাংশ কত, অন্যটা বলতে পারে এখানে মুনাফার হার কত ছিল, এরপরে বলতে পারে হচ্ছে তোমাকে এই যে প্রশ্নটা, সেটি হচ্ছে মূলধন কত। বোঝা গেল কথা? বোঝা গেল কিনা? আর এই যে এই সূত্রটা, এই সূত্র থেকে হচ্ছে তুমি যেই সেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সেই সেশনে হচ্ছে অবশ্যই প্রশ্ন আসবে। তুমি যেহেতু একদম হচ্ছে নতুন, আজকে একদম প্রিপারেশন শুরু করবা, সো তোমার কাছে এই কোয়েশ্চেনগুলো কঠিন মনে হইতে পারে, বাট এগুলোর জন্য তোমার বেসিক কনসেপ্ট অবশ্যই ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তুমি এখন থেকে এই কোয়েশ্চেনটা দেখে তো তুমি বুঝতে পারতেছো যে আসলে কোয়েশ্চেনগুলো কীরকম হচ্ছে, কোন টপিকগুলো থেকে কয়টা কোয়েশ্চেন আসতেছে, কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিতে হচ্ছে, ওই টপিকগুলোর বেসিক কনসেপ্টকে ভালোভাবে পড়তে হবে। দেন তুমি প্রত্যেকটা ম্যাথ ভালো মতো সলভ করতে পারবা, যত বড়ই ম্যাথ হোক না কেন। হ্যাঁ, যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, 6600। ওকে, হ্যাঁ ঠিক আছে। একটি নির্দিষ্ট কোম্পানিতে মোট কর্মচারীর মধ্যে 240 জন পুরুষ, যদি প্রতি 8 জন কর্মচারীর মধ্যে 5 জন পুরুষ কর্মচারী হয় তাহলে মোট কর্মচারীর সংখ্যা কত? মোট কর্মচারীর সংখ্যা তুমি জানো? জানো না। সো আমরা ধরতেছি মোট কর্মচারীর সংখ্যা x। ওকে, দেখো একটু, কোম্পানিতে মোট কর্মচারীর মধ্যে 240 জন পুরুষ, মানে এই যে x জন কর্মচারী আছে, এই x জন কর্মচারীর মধ্যে 240 জন পুরুষ। তোমাকে একটু বলে দিয়েছে যাতে তুমি বের করতে পারো, যদি প্রতি 8 জন কর্মচারীর মধ্যে 5 জন পুরুষ, কত? 8 জন কর্মচারীর মধ্যে 5 জন পুরুষ। তাহলে দেখো 8 জনের মধ্যে পুরুষের সংখ্যা কয়জন? 5 জন। 8 জনের মধ্যে পুরুষ ছিল 5 জন। এখন একজনের মধ্যে কত হবে? তাহলে একজনের মধ্যে পুরুষের সংখ্যা আরো কম হবে না? হ্যাঁ, কম হলে কি? কম হলে হচ্ছে ভাগ। 8 জনের মধ্যে যদি পুরুষের সংখ্যা 5 জন হয় তাহলে একজনের মধ্যে আরো কম হবে, কম হইলেই হচ্ছে ভাগ। এখন তাহলে আমাদের কর্মচারী টোটাল কয়জন? x জন। তাহলে x জনের মধ্যে কত হবে? এই যে x জন, x জনের মধ্যে পুরুষের সংখ্যা হবে, একজন মানে হচ্ছে বেশি, তাহলে বেশি হইলে গুণ, তাহলে এখানে হচ্ছে আমাদের 8/5 গুণন x জন। ওকে, এই যে x জনের মধ্যে তুমি কয়জন পুরুষের সংখ্যা খুঁজে পাইছো? এই যে এটা না? হ্যাঁ, 8/5 গুণন x, এটা পাইছো যে x জন যারা কর্মচারী ছিল তাদের মধ্যে পুরুষের সংখ্যা, অর্থাৎ টোটালের মধ্যে পুরুষের সংখ্যা। এখন একটু দেখো তো, কোম্পানিতে মোট কর্মচারীর মধ্যে 240 জন পুরুষ, তার মানে x জন যারা ছিল এই x জনের মধ্যে 240 জন পুরুষ, মানে এই যে x জনের মধ্যে তুমি তো পুরুষের সংখ্যাটা এটা বের করছো, 8/5 গুণ x, এই যে সংখ্যাটা পাইছে এই সংখ্যাটা বোঝানো হচ্ছে 240। কেন? কারণ x জনের মধ্যে পুরুষের সংখ্যা বের করছো, এটা মোট কর্মচারী, অর্থাৎ x জনের মধ্যে হচ্ছে পুরুষের সংখ্যা। তাহলে তুমি এখন লিখতে পারো শর্ত মতে 8/5 গুণন x
ইকুয়াল হচ্ছে আমাদের 240। তাহলে এক্সটা তো গুণই বোঝাচ্ছে, তাই না? 5-এর সাথে এক্স গুণন, নিচে হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে 240। এখন তুমি আড়াআড়ি গুণ করার জন্য নিচে একটা হচ্ছে 1 দিবা। এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে 5x সমান 8 গুণন 240, ঠিক আছে? তাহলে 5x সমান একটু কত হয় দেখো, একটু এদিকে আসতেছি আমি। 5x সমান 8 গুণ 240 কত হবে? 8 গুণ 240 1920। এখান থেকে x এর মানটা বের করলে 1920, নিচে হচ্ছে 5। তাহলে কত হবে একটু বলো? 384। তার মানে ওইখানে আমাদের মোট কর্মচারীর সংখ্যা কত ছিল? মোট কর্মচারীর সংখ্যা ছিল 384 জন। বুঝা গেল? সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। কেউ যদি না বুঝো, কোথায় বুঝো নাই সেটা একটু দ্রুত জানিয়ে দাও, আমি তোমাকে খুব কম সময়ের মধ্যে আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তাহলে 384 জন ছিল মোট কর্মচারী, সেখানে পুরুষের সংখ্যা ছিল 240 জন। আমি যেভাবে করেছি আশা করি এভাবে তুমি যদি করো তোমার জন্য অনেক বেশি সহজ হবে। বাট তুমি যখন এখনও হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্টে, অর্থাৎ বেসিক কনসেপ্ট দিয়ে তুমি প্রিপারেশনটা শুরু করবে, সেক্ষেত্রে তোমার জন্য কঠিন লাগবে, সেটা স্বাভাবিক। তুমি বেসিক কনসেপ্ট পরে পেলো, কোয়েশ্চেনগুলো সলভ করো, সেক্ষেত্রে এগুলো 1 মিনিটের কম সময়ে তুমি আনসার দিতে পারবা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়াইদুর রহমান 384, নবনীতা 384, রাব্বি রায়হান রাব্বি, হ্যাঁ 384, হ্যাঁ ঠিকই আছে। যদি কেউ না বুঝে থাকে আমাকে একটু দ্রুত জানিয়ে দিবে, হ্যাঁ একটু দ্রুত জানাইতে হবে যদি না বুঝে থাকো কেউ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তোমরা যারা প্রিপারেশন নেওয়া শুরু করছো বা তোমরা ভবিষ্যতে প্রিপারেশন নিবা, তোমরা অনেকেই সেকেন্ড টাইমার রয়েছো, অনেকেই 5 টাইমার রয়েছো, পরীক্ষা শেষ করেছো। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রিপারেশন নিবা, তোমাদের জন্য আমাদের সি ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচ, এটা আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ। অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের নিয়ে হচ্ছে আমাদের এই ব্যাচটা শুরু হবে ইনশাল্লাহ। এখানে আমাদের যে ব্যাচের বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সম্পূর্ণ সিলেবাস তুমি ওয়েবসাইটে রেকর্ড আকারে পেয়ে যাবা। আর এখানে আমাদের প্রতিটি ক্লাস আমরা নিয়েছি ভিডিও শ্যুট আকারে, মানে লাইভ ক্লাস নিয়েছি এরকম, তার পরবর্তীতে আমরা ওয়েবসাইটে আর্কাইভ আকারে দিয়ে দিয়েছি এরকম না। ওয়েবসাইটের ক্লাসগুলো আমরা আলাদা ভিডিও শ্যুট আকারে নিয়েছি, এখানে কোনো এক্সট্রা হচ্ছে আমাদের কথাবার্তা নাই। সো এই ক্লাসগুলো তোমার বিরক্তির কারণ মনে হবে না, এই ক্লাসগুলো তুমি একদম সুন্দর মতো যে কোনো সময়ে করে তোমার সিলেবাসটা সেখান থেকে শেষ করতে পারবা। আর লাইভ ক্লাসের মাধ্যমে আবারও তোমাদেরকে সিলেবাস শেষ করাবো। এই যে এটা হচ্ছে লাইভ ক্লাস করতেছো তোমরা এইভাবে হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে আরও একবার সিলেবাস শেষ করানো হবে। লাস্ট যখন পরীক্ষার ঠিক 1 মাস আগে সময় থাকবে তখন ম্যারাথন আকারে আরও একবার সিলেবাস শেষ করানো হবে। অর্থাৎ এই ব্যাচের মধ্যে তুমি সিলেবাস শেষ করতে পারবা টোটাল 3 বার। বোঝা গেল? সিলেবাস শেষ হবে আমাদের 3 বার। আর ভাই আমাদের কি প্র্যাকটিস করার জন্য কোনো বই লাগবে না? হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য বই লাগবে। এখানেও হচ্ছে আমরা তোমাদেরকে প্রিন্টেড আকারে 3টা বই দিব। 3টা বই দিব। নাম্বার 1 হচ্ছে আমাদের সিইউ বিবিএ ক্রেকার, এই যে আমাদের সিইউ বিবিএ ক্রেকার, এর পরবর্তীতে হচ্ছে সিইউ বিবিএ প্র্যাকটিস বুক, সিইউ বিবিএ এক্সাম বুক। যে আমাদের সিইউ বিবিএ ক্রেকার এই বইটি, অর্থাৎ এই বইটি তোমরা প্রথমে এই বইটির মধ্য দিয়ে বেসিক কনসেপ্ট ভালোভাবে পড়ে নিবা। এই বেসিক কনসেপ্টের পাশাপাশি এখানে প্রত্যেকটা টপিকের কোয়েশ্চেন দেওয়া রয়েছে এবং এই কোয়েশ্চেনগুলোর আনসারও দেওয়া রয়েছে। তুমি প্রথমে কোয়েশ্চেনটা নিজে করতে যাবো বেসিক কনসেপ্ট পড়ার পরে, যদি নিজে না পারো সেখান থেকে একটু চোখ বুলিয়ে নিবা, তার পরবর্তীতে আবারও সলভ করবা। এখানে কোয়েশ্চেনও আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে আনসার দেওয়া আছে। তোমরা যারা এই বইটি ইতিমধ্যে পেয়ে গিয়েছো তোমরা অবশ্যই জানো এই বইটির বেসিক কনসেপ্ট পড়া শেষ, তোমার কোয়েশ্চেনগুলো সলভ করা শেষ। এখন তোমার টপিকগুলো তুমি প্র্যাকটিস করেছো একেবারে হচ্ছে ধারাবাহিকভাবে। যেমন আমাদের প্রথমে প্রবলেম সলভিং স্কিলের মধ্যে প্রথম টপিকটি আছে মৌলিক ধারণা, এরপরে বর্গমূলের পরে ধারা। তখন তোমার মাথায় একটা কাজ করবে যে আমি ধারার মধ্যে গেলে সবগুলো কোয়েশ্চেন পারতেছি, লসাগু গসাগুতে গেলে সবগুলো কোয়েশ্চেন পারতেছি। বাট তোমাকে যখন একটা লসাগু গসাগুর কোয়েশ্চেন, একটা হচ্ছে ধারার কোয়েশ্চেন, একটা ভগ্নাংশের কোয়েশ্চেন একসাথে দেওয়া হচ্ছে, হয়তো তোমার কাছে কঠিন মনে হতে পারে। এই জন্য তোমরা সিইউ বিবিএ প্র্যাকটিস বুক এই বইটির মাধ্যমে প্রতিটি সাবজেক্টের প্রত্যেকটি টপিকের প্রশ্নগুলো এলোমেলোভাবে এখানে পাবা। এখানে প্রত্যেকটি প্রশ্ন এলোমেলোভাবে তুমি প্র্যাকটিস করবা,
তখন তোমার প্রিপারেশনটা আরও মজবুত হবে ইনশাল্লাহ। তখন তোমার হচ্ছে 20টা টপিকের কোয়েশ্চেনগুলো যদি হচ্ছে দেওয়া থাকে একসাথে, তখন তোমার কঠিন মনে হবে না, কারণ তুমি এরকম কোয়েশ্চেনগুলো সলভ করে গিয়েছো পরীক্ষার হলে। এখন ভাই কি আমাদের পরীক্ষা দিতে হবে না? অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমাদের পরীক্ষাটা হচ্ছে তুমি দুইভাবে দিবা। কিভাবে? একটা হচ্ছে এই যে 40টা এক্সাম, এগুলো দিবা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। তুমি যখন ওয়েবসাইটের প্রত্যেকটা সাবজেক্টের টপিকগুলো শেষ করবা, মনে করো মৌলিক ধারণা শেষ করেছো, মৌলিক ধারণার পরীক্ষাটা তুমি ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিবা। এর পরবর্তীতে বর্গমূল শেষ করেছো, বর্গমূলের পরীক্ষাটা তুমি ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিবা। ওয়েবসাইটের কাজটা শেষ, তোমার নোট করা শেষ, তুমি বই থেকে প্র্যাকটিস করেছো, তখন তুমি ওয়েবসাইটের মধ্যে পরীক্ষাটা দিয়ে দিবা। ঘরে বসে অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য এই যে তোমাদের CUBBA এক্সাম বুক, এই বইটির মাধ্যমে ঘরে বসে অফলাইনে অনেকগুলো পরীক্ষা দিতে পারবা। এখানে প্রত্যেকটি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের স্ট্যান্ডার্ড অনুসারে আমরা সাজিয়েছি। অর্থাৎ এই পরীক্ষাগুলো দিলে তুমি টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারবা, তার পরবর্তীতে হচ্ছে কয় মিনিটে কয়টি কোয়েশ্চেনের আনসার করতে পারতেছো সেটি বুঝতে পারবা, এবং একটা সেটের মধ্যে কয়টা কোয়েশ্চেন কঠিন হয়, কয়টা কোয়েশ্চেন সহজ হয়, রাফ করতে কীরকম জায়গা লাগে, তুমি সেই বিষয়গুলো বুঝে নিতে পারবা। সো এই যে 3টা বই আমাদের CUBBA ক্রেকার, এর পরবর্তীতে হচ্ছে CUBBA প্র্যাকটিস বুক, CUBBA এক্সাম বুক। তোমরা এই ব্যাচে যদি যুক্ত হও, 3টা বই তোমার বাসায় পৌঁছে যাবে 1 থেকে 2 দিনের মধ্যে। আর হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে তো বললাম সম্পূর্ণ সিলেবাস শেষ, সেখানে করা রয়েছে। লাইভ ক্লাসের মাধ্যমে আরও একবার ম্যারাথন আকারে পরীক্ষার ঠিক 1 মাস আগে আরও একবার সিলেবাস শেষ করানো হবে। আর পরীক্ষাটা তুমি দুইভাবে দিবা, পরীক্ষাটা কি দুইভাবে দিবা, অনলাইনেও অফলাইনেও। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী জিজ্ঞেস করে, ভাইয়া অনলাইনের কোয়েশ্চেন এবং অফলাইনের কোয়েশ্চেনগুলো একই রকম কিনা? না, অনলাইনের কোয়েশ্চেনগুলো আলাদা, অফলাইনের কোয়েশ্চেনগুলো আলাদা, কিন্তু টপিক সেম। মৌলিক ধারণার উপর তুমি 2বার পরীক্ষা দিবা, ওয়েবসাইটে একবার, অফলাইনে একবার। এখানে মনে করো 15টি কোয়েশ্চেন থাকবে, এই 15টি কোয়েশ্চেন অনলাইনে যেগুলো থাকছে এগুলো অফলাইনে থাকবে না, এখানে আলাদা 15টা কোয়েশ্চেন থাকবে। বোঝা গেল কথা? এই যে তুমি হচ্ছে আমাদের CUBBA এক্সাম বুক যেটি পাবা সেটির কথা বলছি আমি। আর পরবর্তীতে হচ্ছে যেটি আমাদের ওয়েবসাইটের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করানো আছে, সেখানে আমরা যেই ম্যাথগুলো সলভ করাইছি ইতিমধ্যে যারা আমাদের ক্লাসগুলো করছে, আর যেটি হচ্ছে আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাস হবে, সেখানে টপিক সেম বাট ম্যাথগুলো ভিন্ন। যেমন মৌলিক ধারণার উপর আমি 20টা কোয়েশ্চেন মনে করো আমাদের ওয়েবসাইটে আপলোড করেছি ক্লাস নিয়ে, এখন আমি লাইভ ক্লাসের মাধ্যমে আরও 20টা কোয়েশ্চেন করাবো, সেই কোয়েশ্চেনগুলো থেকে আলাদা, কোয়েশ্চেনগুলো মিলবে না কিন্তু টপিক সেম। তার মানে তুমি একটা টপিকের উপর বেশি কোয়েশ্চেন সলভ করার সুযোগ পাচ্ছ, মিনিমাম 35 থেকে 40টা একটা টপিক থেকে। সো বলা যায় হচ্ছে 35 থেকে 40টা কোয়েশ্চেন যদি তুমি সলভ করে পেলো, এর আগে যদি বেসিক কনসেপ্ট পড়ে পেলো, বেসিক কনসেপ্ট তো অবশ্যই আমরা পড়াচ্ছি, প্রথমে বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করতেছি প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা টপিকের। আমি বেসিক কনসেপ্ট ছাড়া এখনো পর্যন্ত একটা ক্লাসও আশা করে নিই নাই। সো প্রথমে বেসিক কনসেপ্ট পেয়ে যাবে, একটা টপিকের উপর হচ্ছে বেশি কোয়েশ্চেন সলভ করার সুযোগ পাচ্ছে, অফলাইনে অনলাইনে 2 জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। সো এর পরবর্তীতে আমাদের বিগত 2 সেশনের মধ্যে আলহামদুলিল্লাহ প্রথম যে সেশনটা ছিল পরিবর্তিত প্রশ্নপদ্ধতির আলোকে, সেখানে 226 জন চান্সপ্রাপ্ত ছিল। এর পরবর্তী সেশনে 355 জন চান্সপ্রাপ্ত ছিল। সেটি হচ্ছে তৃতীয় সেশন পরিবর্তিত প্রশ্নপদ্ধতির আলোকে। এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রায় 400 এর কাছাকাছি শিক্ষার্থী যুক্ত রয়েছে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে। সো তোমরা যারা যুক্ত হবে আমাদের 09854 666 832 এই নাম্বারটির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা যুক্ত হয়ে যেতে পারবা। আর আমাদের কোর্সের ফিটা হচ্ছে 2500 টাকা ছিল, বাট তোমরা যদি এই মুহূর্তে কোর্সের সাথে যুক্ত হও সেক্ষেত্রে 2000 টাকায় যুক্ত হতে পারবা। আর বইটা হচ্ছে আলাদা ফি দিয়ে তোমাদের ক্রয় করতে হবে না, বইটা এখানে তোমরা যেই ফিটা দিয়ে দিবে 2000 টাকায় সেটার মধ্যে পেয়ে যাবা। বোঝা গেল? আর যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটি আমাকে জানাতে পারবা। হ্যাঁ, প্রিন্টেড বই হচ্ছে 3টা, এটা PDF আকারে নয়, প্রিন্টেড আকারে তোমরা ঘরে বসে পেয়ে যাবে। এই যে এই বইগুলাই, এই বইগুলো ইতিমধ্যে যারা যুক্ত হয়েছে তারা পেয়ে গিয়েছে। সো তুমিও যুক্ত হলে তুমি পেয়ে যাবা। আর তুমি যদি আজকে যুক্ত হও, তোমার বই পেতে তো অবশ্যই 2 দিন লাগবে, বাট ওয়েবসাইটের ক্লাসগুলো করে নিতে পারবা। ওয়েবসাইটের অ্যাক্সেস তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি যখন যুক্ত হবা তখনই তোমাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। সো তোমরা যারা যুক্ত হবা, আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্কুলে সেখানে অনেকগুলো হচ্ছে ফ্রি ক্লাস রয়েছে, তুমি সেখান থেকে ডেমো ক্লাস দেখো হচ্ছে আমাদের কাছে যুক্ত হতে পারো। দেখো 55 নম্বর যে প্রশ্নটি, নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর মধ্যে 45 জন বাংলায় এবং 40 জন ইংরেজিতে পাশ করেছে, 35 জন উভয় বিষয়ে পাশ করেছে এবং 5 জন উভয় বিষয়ে ফেল করেছে, মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তোমাকে যখন পাস ফেল দিবে তুমি একটু দেখবা যে হচ্ছে যে সাবজেক্টগুলো দিয়েছে প্রথমে সেগুলো পাস আছে কিনা। দেখো
নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর মধ্যে 45 জন বাংলায় এবং 40 জন ইংরেজিতে পাশ করেছে। ওকে, 35 জন আবার উভয় বিষয়ে পাশ করেছে, উভয় বিষয়, এটা একটু হচ্ছে মার্ক করবা, উভয় বিষয়। এরপরে 5 জন উভয় বিষয়ে ফেল করেছে। মোট শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? তুমি দেখো ভালো মতো সলভ করার জন্য তোমাকে এখানে কয়টি সাবজেক্ট বলা হয়েছে? দুইটি সাবজেক্ট, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি। তুমি দুইটা হচ্ছে সার্কেল অঙ্কন করবা, এই যে একটা, এর পরবর্তীতে হচ্ছে দুইটা। বা আপনি এমনভাবে অঙ্কন করলেন কেন? এই যে আমাদের দুই জায়গা থেকে কিছু কর্তন করতে হবে। এই যে দেখো, এই জায়গা থেকে এতটুকু কর্তন করেছি, আবার অন্য একটা বৃত্ত থেকে এতটুকু কর্তন করেছি। কেন? এটা উভয়ের জন্য। উভয়ের মধ্যে কয়জন? 35 জন হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে। তুমি এখানে 35 জন বসাবা। এখন এই যে প্রথমে যেটা বৃত্ত অঙ্কন করেছিলাম, এই যে এই বৃত্তটা তুমি যে কোনো একটা সাবজেক্টের জন্য বরাদ্দ করতে পারো। মনে করো এটা আমি বাংলার জন্য বরাদ্দ করলাম। এরপরে তাহলে ভাইয়া কি অন্য একটা বৃত্ত সেটা ইংরেজির জন্য বরাদ্দ করবো? হ্যাঁ, তুমি করতে পারো। এই যে এই বৃত্তটা তুমি এটা ইংরেজির জন্য বরাদ্দ করতে পারো। এখন দেখো ইংরেজির মধ্যে পাশ করেছে কয়জন? আগে তো বাংলায় ছিল, 45 জন বাংলায় পাশ করেছে। তাহলে এই যে কালো বৃত্ত, এটা হচ্ছে আমাদের বাংলা। বাংলার মধ্যে অলরেডি 35 জন ঢুকে আছে, তার মানে আর কয়জন দিতে হবে এই খালি স্থানে? আর এখানে দিতে হবে 10 জন। কেন? বাংলার মধ্যে হচ্ছে আমাদের 45 জন, তাহলে 35 যোগ 10 45, এটা সম্পূর্ণ সার্কেলটা হচ্ছে আমাদের বাংলা। এরপর ইংরেজিতে পাশ করছে 40 জন, এখানে 35 জন অলরেডি দেওয়া আছে, তার মানে এখানে তুমি কয়জন বসাবা? এখানে বসাবো হচ্ছে 5 জন। কেন? এই যে লাল সার্কেলটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ইংরেজি, তাহলে এখানে 35 জন, এখানে 5 জন, তাহলে ইংরেজি 40 জন হয়ে গেল। তাহলে একটু দেখো আমাদের টোটাল এখন পর্যন্ত কয়জন পাশ করেছে? দেখো তো, এখানে 5, এখানে 35, এখানে 10, তাহলে 5 যোগ 35 যোগ 10। ওকে, তাহলে 5 আর 35-এ কত? 40, 40 আর 10 হচ্ছে 50 জন। এরপরে কি বলা হচ্ছে দেখো, 5 জন উভয় বিষয়ে ফেল করেছে। 5 জন হচ্ছে কোন স্থানে পাশ করে নাই? ভাই এগুলোকে আমরা কি নামে ডাকবো সেটাও একটা কথা না? এই যে 35 জন, এই 35 জনটা হচ্ছে উভয় বিষয়ে পাশ। কি ভাইয়া? উভয় বিষয়ে পাশ। ভাইয়া তাহলে এখানে যে 45 জন বাংলায় পাশ করানো বলা হচ্ছে, এই যে 35 যোগ 10 45, এটা বাংলায় বুঝলাম, তাহলে 10টাকে আলাদা কি বলবো? এটাকে আলাদা বলবা শুধু বাংলা। কি ভাইয়া? শুধু বাংলা। কথায় কিন্তু পার্থক্য আছে। এই যে স্থানে বসাবে এটি হচ্ছে শুধু বাংলা, আর 35 আর 10 45 হচ্ছে ডাইরেক্ট বাংলা। এখানে বাংলাতে হচ্ছে আমাদের 45, আর শুধু বাংলাতে কয়জন? 10 জন। বুঝা গেল? তাহলে ভাইয়া এই যে খালি স্থান, এটা 5, এটা কি শুধু ইংরেজি? হ্যাঁ, এটা হচ্ছে শুধু ইংরেজি। আর ভাইয়া যদি ইংরেজি বলা হয়তো, এখানে 5 আর 35, তার মানে হচ্ছে 40 জন হইতো, আর মাঝখানেরটা হচ্ছে উভয়জন। তাহলে দেখো শুধু ইংরেজিতে পাশ করছে 5 জন, এরপর হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে 35 জন, শুধু বাংলাতে পাশ করছে 10 জন। কয়জন হয়েছে? 50 জন। আবার 5 জন উভয় বিষয়ে ফেল করেছে, মানে কোন স্থানে হচ্ছে পাশ করে নাই, শুধু ইংরেজিতেও পাশ করে নাই, বাংলাতেও পাশ করে নাই, তারা উভয় বিষয়ে ফেল করছে। তাহলে তাদেরকেও নিতে হবে। কেন ভাইয়া? আমাকে বলা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? শুধু ইংরেজিতে পাশ করছে 5 জন, উভয় বিষয়ে পাশ করছে 35 জন, শুধু বাংলাতে পাশ করছে 10 জন, তার মানে টোটাল 50 জন পাশ করছে। আবার ফেল করছে 5 জন, তারাও তো শিক্ষার্থী ছিল। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীর টোটাল সংখ্যাটা আমার আসতেছে কত? 55। বুঝা গেছে? এভাবে তুমি যদি করো, তোমার হচ্ছে একেবারে হচ্ছে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। শহীদুল্লাহ, আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশন তোমাকে, তুমি সাবজেক্ট পেয়েছো। ঠিক আছে, তাহলে আমরা তোমাকে মিষ্টি খাওয়াই দিব আর কি। হ্যাঁ, তুমি অনেকগুলো কষ্ট করেছো এতদিন পর্যন্ত। ঠিক আছে, শহীদুল্লাহ হচ্ছে আমাদের বিগত সেশনের স্টুডেন্ট ছিল, আলহামদুলিল্লাহ সে আজকে সাবজেক্ট পেয়েছে। অভিনন্দন তোমাকে। এরপর একটু দেখো, 2 জন কর্মী 5 দিনে করতে পারে একটি কাজের অর্ধাংশ। 2 দিনের সম্পূর্ণ কাজটি শেষ করতে কতজন কর্মীর প্রয়োজন হবে? দেখো এখানে আমাদের থাকবে কর্মী এবং দিন। কি ভাইয়া? কর্মী এবং দিন। এখানে দেখবা যে প্রাইমারি ইনফরমেশনে কিছু কর্মী দিন দেওয়া আছে, সেকেন্ডারি ইনফরমেশন হচ্ছে কিছু কর্মী এবং দিন দেওয়া আছে। তখন আমরা সূত্রটা বসাবো এভাবে, x1 d1 = x2 d2। বুঝা গেল কথা? এখানে x মানে কি বলা হচ্ছে, x1 মানে কি বলা হচ্ছে? x1 মানে হচ্ছে আমাদের প্রাইমারি ইনফরমেশনের মধ্যে যে মানুষজন দেওয়া থাকবে। এরপরে d1 মানে হচ্ছে এখানে যে দিনটা দেওয়া থাকবে। সেকেন্ডারি ইনফরমেশনের মধ্যে কতজন দেওয়া আছে সেটি হচ্ছে x2, আর সেকেন্ডারি ইনফরমেশনের মধ্যে যেই দিনটা তোমার থেকে খুঁজবে অথবা দেওয়া থাকবে সেটি হচ্ছে আমাদের d2। বুঝা গেল? x1 d1 = x2 d2, এটি অবশ্যই মনে রাখবে। এখন একটু দেখো, 2 জন কর্মী 5 দিনে করতে পারে একটি কাজের অর্ধাংশ। অর্ধাংশ নেওয়া যাবে না, তোমাকে এটা কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ কাজে পরিণত করতে হবে। তাহলে আমরা কি করব? দেখো 2 জন কর্মী 5 দিনে করতে পারে একটি কাজের অর্ধাংশ, তার মানে এই যে হাফ অংশ করতে
সময় লাগে কত? হাফ অংশ করতে সময় লাগে 5 দিন। 5 দিন। এখন সম্পূর্ণ অংশে করতে কয় দিন সময় লাগবে? সম্পূর্ণ অংশ করতে সময় লাগা মানে এই যে এটাকে উল্টাই গুণ করবা। এটাকে কি গুণ করবো, বাট এটা উল্টাই। যখন সম্পূর্ণ বলা হবে এখানে 1/3 1/4 যাই থাকুক, সম্পূর্ণ যখন বলা হবে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এখানে 2, এখানে নিচে 1, 5 দুগুণে কয় দিন হইলে? 5 দুগুণে 10 দিন। তার মানে কি বলতো, এখানে 2 জন কর্মী, তার মানে 2 জন কর্মী ভাই, এটা x1 এর মান না? হ্যাঁ। D1 কত হবে? সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগে? সম্পূর্ণ কাজ করতে সময় লাগে 10 দিন। তার মানে D1 এর মান হচ্ছে 10। এরপরে x2টা আছে তোমার 2 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতজন কর্মীর প্রয়োজন? কতজন কর্মীর প্রয়োজন তোমার দেওয়া নাই, বাট D2টা আছে। D2টা হচ্ছে আমাদের বলা হচ্ছে এখানে 2 দিনে সম্পন্ন করতে হবে কাজটা। হ্যাঁ, তাহলে আমাদের প্রাইমারি ইনফরমেশন হচ্ছে এতটুকু, সেকেন্ডারি ইনফরমেশন হচ্ছে এর পরেরটা। অবশ্যই কাজটা সম্পূর্ণতে নিয়ে যাইতে হবে, অর্ধেকে তোমাকে কাজ নিয়ে যদি করো সেক্ষেত্রে তোমার আনসারটা রং আসবে। ওকে, তাহলে এখন তুমি এই জায়গা থেকে হচ্ছে x2টা বের করো। তাহলে x2 D2 তুমি এই পাশে রেখে x1 D1টা হচ্ছে ডান পাশে রাখতে পারো। এখন তুমি কি বের করবা? তুমি বের করবা হচ্ছে x2। সো x2 ইকুয়াল x1 D1। এখানে D2টা কি অবস্থায় রয়েছে? গুণ অবস্থা। এটা নিচে গেলে কি ভাগ। ওকে, এখন x1 এর মান কত? তুমি 2 পেয়েছো। D1 এর মান কত? 10 পেয়েছো। এরপরে D2 এর মান কত? D2 এর মান বলা হচ্ছে 2 দিন। তাহলে 2 কাটা, আনসার কত? আনসার হচ্ছে 10। তার মানে 2 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতজন কর্মীর প্রয়োজন হবে? আমার 10 জন কর্মীর প্রয়োজন হবে। বুঝা গেল কথা? ওকে, হ্যাঁ তানভীর হুসাইন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অবশ্যই হচ্ছে আমাদের যেই ম্যাথটাতে শর্টকাটের প্রয়োজন আমরা সেটা শর্টকাট দিয়ে করাবো। বাট তুমি বিগত সেশনে যদি কেউ যদি থেকে থাকে সেখানে হয়তো এই আমাদের লম্বা প্রসেসটা না জানার কারণে কিন্তু তার নাম্বারটা ছুটে গিয়েছে। সো যেই ম্যাথটা হচ্ছে আমাদের একটু বড় টাইপের হইতে পারে, এটি তোমাকে একটু বড় করে করতে হবে। কারণ শর্টকাটের মধ্যে কিছু জিনিস তোমাকে যদি ইনফরমেশন না দেয় সেটি তুমি শর্টকাট করতে পারবে না। শর্টকাটের মধ্যে যদি ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকে সেটি শর্টকাট করা যাবে। যেমন তুমি এটা x1 d1 ইকুয়াল x2 d2 দিয়ে তুমি এক লাইনে করে দিতে পারবে। এখান থেকে x2 d2 ইকুয়াল x1 d1 x2 বসাইতে তুমি কাজ করে দিতে পারতেছো। বাট তোমার এই যে কাজের অর্ধাংশ, এটা তো তোমাকে সম্পূর্ণ নিয়ে যাইতে হবে। সম্পূর্ণ কাজ করতে কত দিন লাগে এটা তো তোমাকে জানতে হবে, তাই না? অবশ্যই শর্টকাট আমরা দিচ্ছি, এবং বিগত 2 সেশন ধরে যখন আমরা পড়াইছি তখন যে যতটুকু শর্টকাট প্রয়োজন ততটুকু দিছি। এটা তো আরও হচ্ছে আমাদের জন্য ভালো, তোমার জন্য ভালো। শর্টকাট পারলে সেটা শর্টকাট অবশ্যই দেওয়া হবে, প্রত্যেকটা টপিকে শর্টকাট আছে। তোমরা যারা আনসার করেছো 10, হ্যাঁ কারেক্ট আনসার। ওকে, একটু দেখো, যদি একটি ইটের দৈর্ঘ্য 10 ইঞ্চি, 5 ইঞ্চি এবং উচ্চতা 3 ইঞ্চি হয়, তবে 10 ফুট লম্বা, 9 ফুট উঁচু এবং 10 ইঞ্চি চৌড়া একটি দেওয়াল করতে কতগুলো ইট লাগবে? তাহলে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি এবং উচ্চতা 3 ইঞ্চি। এখন ইটের আয়তন, আগে একটু ইটের আয়তন বের করা, তারপরে তুমি প্রশ্নটার শেষের দিকে যাও সলভ করা। ইটের আয়তন মানে কি? ইটের আয়তন মানে হচ্ছে আমার দৈর্ঘ্য, এরপরে গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 3। অবশ্যই হচ্ছে আমাদের ইটের আয়তন মানে এখানে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতাও থাকবে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এখানে 5 10 50, 3 50 হচ্ছে 150। আর যখন এটা হচ্ছে আমাদের আয়তন হয়ে যাবে তখন এটা ঘন, যদি ক্ষেত্রফল হইতো বর্গ, ইঞ্চি। ওকে ওকে, এখন এরপর হচ্ছে তোমাকে বলা হচ্ছে একটি দেওয়াল করতে কতগুলো ইট লাগবে। এখন দেওয়ালটার আয়তন লাগবে। দেওয়ালটার আয়তন আমরা পরিমাপ করে দেন হচ্ছে এখানে বলতে পারবো যে কয়টি ইট লাগবে সেটা। তাহলে দেওয়ালের আয়তন, দেওয়ালের আয়তন মানে কি? দেওয়ালের আয়তন মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, বা তুমি চৌড়া বলতে পারো। হ্যাঁ, এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 10 ফুট। ভালোভাবে খেয়াল করবা, 10 ফুট। এখন তুমি উপরে নিছো কি? ইঞ্চি। তার মানে এখানেও নিতে হবে কি ভাইয়া? সবগুলা ইঞ্চিতে। 1 ফুট সমান কয় ইঞ্চি? 1 ফুট সমান কিন্তু 12 ইঞ্চি, তাই না? তার মানে 10 ফুট সমান কত হবে? 10 ফুট সমান হচ্ছে 8 ইঞ্চি বেশি হবে, যেহেতু 1 ফুট সমান 12 ইঞ্চি, তাহলে গুণ হবে এখানে গুণ। এই যে দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, এটা ইঞ্চিতে নিয়ে গেলাম আমি। 1 ফুট সমান 12 ইঞ্চি হইলে 12 ফুট সমান 12 ফুট ছিল, সরি 10 ফুট।
10 ফুট সমান তাহলে 12 × 10 ইঞ্চি, এভাবে হবে না? বোঝা গেল? ওকে, তার মানে যেটা ফুটে থাকবে সরি ইঞ্চিতে নিয়ে যেতে হবে। এরপর প্রস্থ। প্রস্থ কি ভাইয়া? প্রস্থ হচ্ছে আমাদের 9 ফুট উঁচু, 9 ফুট উঁচু। তাহলে তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তুমি এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বসাতে পারো, আবার তারা যেভাবে বলেছে এত ফুট লম্বা, এত ফুট উঁচু, এত ইঞ্চি চৌড়া, এটাও বসাতে পারো। তাহলে 9 ফুট, 9 ফুটকে অবশ্যই হচ্ছে ইঞ্চিতে নিয়ে যেতে হবে, তাহলে 12। এটা ছিল আমাদের প্রস্থ। এখন 10 ইঞ্চি কি চৌড়া, চৌড়ার মান কিন্তু ইঞ্চিতেই আছে, সো এটা 10 হিসেবে কাউন্ট করবা, যেহেতু ইঞ্চিতে। এটাও আমরা ইঞ্চিতে নিয়ে গেলাম, এটাও ইঞ্চিতে, এটাও ইঞ্চিতে। তার মানে যেটা ফাইনাল অ্যান্সার আসবে সেটা তুমি ঘন ইঞ্চি অবশ্যই বসাতে পারবা। ওকে, তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে 10 ফুট লম্বা, তার পরবর্তীতে হচ্ছে আমাদের 9 ফুট উঁচু, এর পরবর্তীতে চৌড়া। অবশ্যই যেগুলো হচ্ছে আমাদের ফোটে দেওয়া আছে এগুলো ইঞ্চিতে নিয়ে যেতে হবে। তাহলে এগুলোকে তুমি কাজ করলে কত পাবে একটু বলো। 120 গুণন 108 গুণন 10, 1,29,600। তাহলে ইট লাগবে কয়টা একটু দেখো। ইট লাগবে কয়টা? এই যে তুমি দেওয়ালের আয়তনটা কত? 1,29,600। এখন কয়টা ইট লাগবে? তাহলে ইটের যে আয়তন, ইটের আয়তন দিয়ে ভাগ দেবো। অবশ্যই দুইটাই হচ্ছে আমাদের আয়তনে থাকবে, এটাও দেওয়ালের আয়তন, এটা হচ্ছে আমাদের ইটের আয়তন। ইটের আয়তন দিয়ে ভাগ দিবে, কয়টা ইট সেটা বের হবে। তাহলে কয়টা ইট লাগতেছে এখানে? 864। অর্থাৎ ডি অপশন যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেল? বুঝা গেল এটা? এরপর একটু দেখো, একজন ফল বিক্রেতা 500 টাকার আপেল বিক্রি করে 100 টাকা লাভ করলো, আবার 200 টাকার কলা বিক্রি করে 40 টাকা লাভ করলো। সে গড়ে শতকরা কত লাভ করলো? সে শতকরা কত লাভ করলো মানে লাভের হার। হ্যাঁ, তাহলে লাভের হার কি জানি আমরা? লাভের হার মানে তোমার কয় টাকা লাভ হচ্ছে। এখন লাভগুলো কার উপর হবে ভিত্তি করে? সেটা থাকবে নিচে, তার মানে ক্রয় মূল্যের উপর ভিত্তি করে। তুমি কি দামে কিনতেছো সেটার উপর লাভটা তোমার নির্ভর করবে। ক্রয় মূল্য ইন্টু হচ্ছে আমাদের 100%। ওকে, তাহলে লাভ কত হয় দেখো তো। একজন ফল বিক্রেতা 500 টাকার আপেল বিক্রি করে 100 টাকা লাভ করছে, আবার 200 টাকার কলা বিক্রি করে 40 টাকা লাভ করছে। তার মানে এখানে 100, এখানে 40, তার মানে 140 টাকা হচ্ছে লাভ। এখন ক্রয় মূল্য কত ছিল টোটাল দেখো তো। 500 টাকা আপেল বিক্রি করে সে যদি 100 টাকা লাভ করে, তার মানে সে 400 টাকা দিয়ে ক্রয় করছে না এই জিনিসটা। হ্যাঁ, তাহলে এই জায়গায় হচ্ছে 400 টাকা দিয়ে ক্রয় করছে যোগ। এখন তো আরও কিছু বাকি আছে। 200 টাকার কলা বিক্রি করে 40 টাকা লাভ করছে, তার মানে তার এটা 160 টাকা ক্রয় মূল্য ছিল না, 160 টাকা দিয়ে ক্রয় করছিল, 40 টাকা লাভ করে সে 200 টাকা দিয়ে বিক্রি করছে। এখানেও হচ্ছে আমরা টোটাল লাভ নিছি, এখানে হচ্ছে টোটাল ক্রয় মূল্য নিছি, ইন্টু হচ্ছে আমাদের 100%। তাহলে এখানে 140, এখানে হচ্ছে 560 গুণন হচ্ছে 100%। তাহলে কত হয় একটু বলো। এই জিরো কাটা, 1400কে যদি তুমি 56 দিয়ে ভাগ দাও কত হয়? কত হয় বলো? 25%। হ্যাঁ, তাহলে এখানে আসতেছে আমার হচ্ছে 25%। বুঝে গেল? 25%। তাহলে গড়ে হচ্ছে আমাদের শতকরা কত লাভ করলো, অর্থাৎ আমাদের লাভের হার, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100%। টোটাল লাভ কত, টোটাল ক্রয় মূল্য কত, আর হচ্ছে অবশ্যই 100% দিবে। আমাদের প্রশ্নটার যে অপশনগুলো হচ্ছে আমাদের পার্সেন্টেজে দেওয়া আছে। এরপরে দেখো, এক ব্যক্তি তার মোট সম্পত্তির 3 ভাগের 2 অংশ ছেলেকে এবং 3 ভাগের 1 অংশ মেয়েকে দিল। এতে ছেলে মেয়ে অপেক্ষা 6 লাখ টাকা বেশি পেল। ওই ব্যক্তির মোট সম্পত্তির মূল্য কত ছিল? তাহলে মোট সম্পত্তির মূল্য কত ছিল বলো। মোট সম্পত্তির মূল্য হচ্ছে আমাদের x টাকা। ওকে, এখন দেখো তার মোট সম্পত্তির 3 ভাগের 2 অংশ ছেলেকে দিছে, তার মানে যেটা ছেলেকে দিছে সেটা কি x এর একটা অংশ না? হ্যাঁ, তাহলে ছেলেকে দিল x এর কত অংশ ভাইয়া? 3 ভাগের 2 অংশ।
তার মানে এখানে এক্স এর সাথে 2টা গুণ, কারণ এক্স উপরে, সো এখানে হচ্ছে আমাদের 2x, নিচে হচ্ছে 3। এরপরে মেয়েকে কত দিল? 3/1 তাহলে যেটা মেয়েকে দিল সেটাও কি একটা এক্স এর অংশ না? হ্যাঁ, এটাও একটা এক্স এর অংশ, 3/1, তার মানে উপরে থাকতেছে এক্স, নিচে থাকতেছে 3। এরপরে বলা হচ্ছে দেখো এতে ছেলে মেয়ে অপেক্ষা এত টাকা বেশি পেল, এতে ছেলে মেয়ে অপেক্ষা 6 লাখ টাকা বেশি পেল। তাহলে ছেলে দেখো, এই ছেলে যেটা আছে 2x/3 অর্থাৎ 3/2x, এই ছেলেটা কি পরিমাণ পাইছে? মেয়েরটা তো পাবেই পাবে, এই যে এতটুকু মেয়েরটা, এটা যদি তুমি ছেলেরটা পরিমাপ করো মেয়েরটা পাবে, এটার থেকে তাকে আরও 6 লাখ টাকা বেশি দিতে হবে। বোঝা গেল কথা? এতটুকু। এটা আমি অবশ্যই হচ্ছে বা ইংরেজিতে লিখে ফেলছি এটা। ওকে, এখন দেখো এই সেলের পরিমাণটা মেয়েরটা দিয়ে, মেয়ের সাথে তুমি যদি আরও 6 লাখ টাকা যদি পাশে বসাই দাও, তখন হচ্ছে স্যালাডার সমান হবে, মানে মেয়ে কম পাচ্ছে। এই যে দেখো এতে ছেলে মেয়ে অপেক্ষা এত টাকা বেশি পেলো, তার মানে ছেলে পাচ্ছে মেয়ে অপেক্ষা এত টাকা বেশি, এত টাকা বেশি মানে যোগ। এখন এক্সগুলো এক পাশে নিয়ে আসো, এটা যদি এদিকে নিয়ে আসো তাহলে মাইনাস আকার আসবে, এটা তো হচ্ছে বাংলাতে বসাইতে হবে, সমান এখানে হচ্ছে আমাদের 6 লাখ। ওকে, এরপরে দেখো একটু, এখানে হচ্ছে আমাদের 3 লসাগু নাও, 3 লসাগু নিলে এখানে থাকে 2x মাইনাস এখানে থাকে হচ্ছে x ইকুয়াল এখানে 6 লাখ। হ্যাঁ, 2x থেকে যদি এক চলে যায় কয়টা টাকা? আরেকটা x, নিচে থাকে কত? 3, এখানে থাকে 6 লাখ, নিচে মনে মনে কত 1, তাহলে 3 এর সাথে এটা গুণ, x এর সাথে এটা গুণ, সো x ইকুয়াল হচ্ছে আমাদের 3 6 কত? 18, তাহলে এরপরে 5টা শূন্য, তাহলে আমাদের সি অপশন যেটি রয়েছে এটি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? ওবাহিদুর রহমান সহ সারা সাইপা রাজিয়া, হ্যাঁ কারেক্ট আনসার ছিল এটা। ঠিক আছে, সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু জানো, সবাই বুঝেছো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু দ্রুত জানিয়ে দাও, আমিও তোমাকে খুব দ্রুত সময়ের মধ্যে আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তাহলে যেটা আমাদের দেওয়া থাকবে না সেটাকে আমরা ধরে নিব, ছেলে পাবে মেয়ে পাবে, সেটা তার সম্পত্তির অবশ্যই অংশ, এই জন্য আমরা এক্সের অংশ দিয়ে করেছি। আর ছেলে কীরকম পাচ্ছে? মেয়ের চাইতেও হচ্ছে আমাদের 6 লাখ টাকা বেশি, তাহলে মেয়ের যে সম্পত্তি ছিল সেটা দিয়ে দিলে হবে না ছেলেকে, তার থেকে 6 লাখ টাকা বেশি দিতে হবে, তার মানে বেশি দেওয়া মানে হচ্ছে যোগ, তখনই সমান হবে। হ্যাঁ, এটার পরিমাণটা। এরপরে দেখো এক ব্যক্তি বাৎসরিক 12% সরল সুদে, 12% সরল সুদে মানে কি? পার্সেন্টেজ দেওয়া যেহেতু দেওয়া আছে, এটা হচ্ছে মুনাফার হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, আর এর মান। সুদে ব্যাংক থেকে ঋণ নেয়, তাকে 3 বছর পর সুদ বাবদ 7,200 টাকা পরিশোধ করতে হয়, তাকে 3 বছর পর, তার মানে এনের মান কত? এখানে এনের মান হচ্ছে 3 বছর, সুদ বাবদ 7,200 টাকা পরিশোধ করতে হয়, তার মানে এটা হচ্ছে আয়ের মান অর্থাৎ ইন্টারেস্ট। তার ঋণকৃত আসল টাকার পরিমাণ কত? তার মানে মূলধনটা কত ছিল, সে যেটা নিয়েছিল ওইখানে হচ্ছে আসল বলতে পারো, অথবা মূলধন বলতে পারো, অথবা প্রিন্সিপাল বলতে পারো, সেটার পরিমাণটা কত। তাহলে আমাদের অবশ্যই বলেছি আমরা একটা সূত্র শিখতে হবে, পি ইকুয়াল টু কি? সরি, আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু হচ্ছে আমাদের পি এন আর, সরি আমি কি বের করবো? পি বের করবো, তাহলে পি এন আর ইকুয়াল টু হচ্ছে আই, তাহলে পি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই কি ভাইয়া? এন আর, আই ডিভাইডেড বাই কি? এন আর। ওকে, আয়ের পরিমাণ কত? 7,200, 7,200, এন এর মান কয় বছর? 3 বছর। আর এর মান কত? আর এর মান হচ্ছে 12%। এখন একটু এদিকে উপরের দিকে লিখে একটু দেখো, পার্সেন্টেজটাকে তুমি ভেঙে দাও, 7,200 এখানে হচ্ছে 3 গুণন 12 হচ্ছে উপরে, পার্সেন্ট মানে 1 ডিভাইডেড বাই 100 অর্থাৎ 100 হচ্ছে নিচে। ওকে, তাহলে এটা যদি তুমি উপরে পাঠাই দাও কিভাবে? 7,200 এখানে হচ্ছে 3 12 36 সমান চিহ্ন এখানে, নিচে হচ্ছে 100। সো এটা হচ্ছে আমাদের 7,200, এই যে আমাদের বাক চিহ্ন এটাকে সিম্পলিফাই করে দাও, গুণ চিহ্ন, তাহলে 100 উপরে যাচ্ছে, নিচে হচ্ছে তোমার 34, তাহলে 34 দুগুণে কত? 34 দুগুণে হচ্ছে 72, সো এটার সাথে 100 গুণ করো, কত হয়? তাহলে 20,000, তাই না? তাহলে 20,000 হলে আমার ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। কেউ যদি না বোঝে আমাকে একটু দ্রুত জানাও। হ্যাঁ, ওকে,
তাহলে আই ইকুয়াল টু পি এন আর, যেখানে আই মানে হচ্ছে আমাদের সুদ, পি মানে মূলধন, এন মানে হচ্ছে বছর অর্থাৎ সময়, আর মানে হচ্ছে মুনাফার হার। এখানে 12% হচ্ছে আমাদের আর এর মান, এরপরে 3 বছর হচ্ছে এন এর মান, এরপরে 7,200 টাকা এটি হচ্ছে আমাদের আই এর মান। এর পরবর্তী তোমাকে বলছো যে ঋণকৃত আসল টাকার পরিমাণ অর্থাৎ মূলধনটা কত ছিল, পি এর মান। অবশ্যই হচ্ছে পার্সেন্টেজটা ভেঙে দিতে হবে, পার্সেন্টেজ মানে 1/100, যেমন আমরা এখানে ভেঙে দিয়েছি। সো আমার মানটা আসছে কত, এখানে 20,000 টাকা, এটা হচ্ছে পি এর মান। এরপরে দেখো 61 নম্বর যে প্রশ্নটা, এবং বি 3:2 অনুপাতে একটি ব্যবসায়ী বিনিয়োগ করে, যদি লাভের 5% ধাতব্য খাতে চলে যায় তবে এর লাভের পরিমাণ 855 টাকা, ব্যবসায়ী মোট লাভের পরিমাণ কত হয়। একটু দেখো, এখন ব্যবসায়ী মোট লাভের পরিমাণ কত সেটা আমরা বের করব। এখন বলা হচ্ছে এবং বি 3:2 অনুপাতে একটি ব্যবসায়ী বিনিয়োগ করছে, যদি লাভের 5% ধাতব্য খাতে চলে যায়, তাহলে লাভ, এই যে লাভের পরিমাণ আমরা জানি না। সো লাভের পরিমাণ আমরা ধরতেছি এক্স। এখন এক্স থেকে দেখো, এক্স থেকে এক্স এর 5% কোথায় চলে গেছে, ধাতব্য খাতে। ওকে, তাহলে আর কত থাকে দেখো তো, এক্স মাইনাস এক্স এর মানে গুণন 5% মানে হচ্ছে 5/100। সো এক্স মাইনাস এখানে থাকে 5x / 100, তাহলে এখানে 100 লসাগু নিলে 100x মাইনাস 5x, তাহলে 95x / 100। তাহলে লাভের পরিমাণ হচ্ছে আমার x, কিন্তু ওখান থেকে 5% চলে যাচ্ছে। 5% কোথায় থেকে যাবে, লাভ থেকে লাভের 5% যাবে, তার মানে আমার অবশিষ্ট কত থাকবে, অবশিষ্ট থাকবে হচ্ছে 95x / 100, এতটুকু। ওকে, এখন দেখো এই 95x / 100টা হচ্ছে লাভের পরিমাণ। ওকে, এখন বলা হচ্ছে তোমাকে, তবে এর লাভের পরিমাণ 855 টাকা। এখন এর এই যে 95x / 100 এটা বর্তমানে আছে তোমার কাছে না, দুইজনের কাছে আছে লাভের পরিমাণটা। ধাতব্য খাতে এটা বাদ দিলে এটা দুইজনেই পাবে। এখন এ কি পরিমাণ পাবে, বি কি পরিমাণ পাবে সেটা একটু দেখো। এ পাবে এটার একটা অংশ পাবে অবশ্যই, তাহলে 95x / 100 এটার একটা অংশ পাবে। এটার অংশ কি অনুসারে পাবে সেটা দেখো। এই যে তারা বিনিয়োগ করছিল কিভাবে দেখো, এ করছিল 3, বি করছিল 2, 3:2 অনুপাতে। অবশ্যই এখানে লাভ যারা পাবে, যারা বিনিয়োগ করবে তারাই তো লাভ পাবে, এও পাবে বিও পাবে। এখন একই পরিমাণ পাবে, 95x / 100 এর একটা অংশ পাবে। অনুপাত দেওয়া থাকলে অনুপাতগুলোকে যোগ করবা, যোগ করে নিচে বসাবা সবসময়, নিচে হচ্ছে 5। এখন তুমি কার জন্য বের করতেছ, এ এর জন্য। এ এর যে মানটা 3টা অবশ্যই উপরে বসাইতে হবে। ভাইয়া যদি আমি বি এর যদি বিনিয়োগটা, বি এর যদি লাভের পরিমাণটা বের করতেছে, 95x / 100 এর একটা অংশ বি পাবে, 5 নিচে থাকবে, তখন উপরে হবে 2। শুধু এতটুকু পার্থক্য, এই যে উপরের টুকু তুমি যদি চেঞ্জ করে দিয়ে 2 বসাই দাও, তখন বি এর পরিমাণ, লাভের পরিমাণ পেয়ে যাবে, বি কি পরিমাণ পাবে, কারণ বি দ্বারা বোঝাইছে 2কে। তাহলে কতটুকু পাচ্ছে একটু দেখো, 95x × 3, আর এখানে 100 এর সাথে যদি তুমি 5 গুণ করো তাহলে 500। এটা পাবে কে, এটা পাবে হচ্ছে আমাদের এ। এই যে এতটুকু লাভ পাবে, ঠিক আছে কথা। হ্যাঁ, এখন বলে দিছে তোমাকে দেখো, তবে এর লাভের পরিমাণ 855 টাকা। এই যে পরিমাণটা পাচ্ছে এটার সমান হবে কত, 855। তাহলে নিচে 1 দিতে পারো তুমি। এই যে লাভটা পাচ্ছে সেটার পরিমাণ হচ্ছে 855, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আমি যদি একটু যদি তোমাকে সার্কেলটা যদি নিয়ে নিই তাহলে ভালো হয়। 95x / 3 / 95x × 3 / 500, এটার পরিমাণ হচ্ছে 855, কারণ এটা এ পাচ্ছে, এর পরিমাণটাই তোমার কাছে দেওয়া আছে। তাহলে 95x × 3 = 500 × 855। সো এখান থেকে হচ্ছে তুমি এক্স এর পরিমাণটা যদি বের করে নিয়ে আসো, 500 × 855, নিচে হবে 95 × 3। তাহলে এক্স এর পরিমাণটা কত দাঁড়াচ্ছে, এক্স এর পরিমাণটা কত দাঁড়াচ্ছে বলেছো, 1500। তাহলে 1500 হইলে 1500, অর্থাৎ সি অপশন যেটি রয়েছে এটি হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, ওকে। এরপর একটু দেখো, 40টা আর্টিকেলের ক্রয় মূল্য এক সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান, যদি লাভের হার ক্রয় মূল্যের 25% হয় তবে এক্স এর মান কত হবে। দেখো 40টা আর্টিকেলের ক্রয় মূল্য, আমি একটা আর্টিকেলের ক্রয় মূল্য ধরলাম। দেখো একটা আর্টিকেলের বেসিক থেকে আমরা একেবারে করাচ্ছি। হ্যাঁ, একটি আর্টিকেলের ক্রয় মূল্য ধরলে তুমি সি, তুমি যে কোনো কিছু ধরতে পারো এখানে। তাহলে 40টা আর্টিকেলের ক্রয় মূল্য কত হবে,
40টা আর্টিকেলের ক্রয় মূল্য বেশি হবে, তাহলে 40 ইন্টু সি। আবার এক সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্য, তাহলে দেখো আমি একটা আর্টিকেলের বিক্রয় মূল্য ধরলাম, একটা আর্টিকেলের এটা কিন্তু বিক্রয় মূল্য ধরলাম আমি এস। তাহলে এক্স সংখ্যক অর্থাৎ এক্সটি আর্টিকেলের বিক্রয় মূল্য কি হবে, এক্স ইন্টু এস। এটা ওকে, এতটুকু তুমি রেখেছো। আবার তোমাকে একটা শর্ত দেওয়া আছে, এটা এই যে 40টি আর্টিকেলের ক্রয় মূল্যটা এক সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান। ওকে, তাহলে তুমি এখান থেকে এটা একটু লিখে রাখতে পারো, 40 ইন্টু সি ইকুয়াল এক্স ইন্টু এস, এটা লিখে রাখতে পারো। এরপরে তোমাকে বলা হচ্ছে যদি লাভের হার ক্রয় মূল্যের 25% হয় তবে এক্স এর মানটা নির্ণয় করো। আচ্ছা, এক্স এর মানটা নির্ণয় করবে। এখন লাভের হার ক্রয় মূল্যের 25%, তার মানে দেখো তো একটু বিক্রয়টা, এই যে বিক্রয়টা একটু দেখো তো। তুমি যখন বিক্রয় করবা, তুমি যেটা ক্রয় করতেছো মনে করো সি প্লাস, এই যে দেখো তো তোমাকে বলা হচ্ছে যদি লাভের হার ক্রয় মূল্যের 25% হয়, তার মানে আমি যেটা বিক্রয় করব ওই যেটি ক্রয় করেছি, মনে করো আমি 150 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করলাম, তুমি 200 টাকা দিয়ে বিক্রয় করতেছো। তার মানে কি, এই যে তুমি 200 টাকা বিক্রয় যেটা করতেছো, 150টা ক্রয় মূল্য ছিল প্লাস 50 টাকা তুমি লাভ করতেছো, তাই না? তাহলে বিক্রয় সমান ক্রয় মূল্য ছিল, এখন ক্রয়ের উপর কিছু লাভ করতেছো, সেটা কি পরিমাণ যেটা লাভ করতেছো সেটা হচ্ছে সি এর 25%। তাহলে বিক্রয়ের মধ্যে ক্রয় মূল্য অবশ্যই থাকবে, লাভের পরিমাণটা হচ্ছে ক্রয় মূল্যের 25%। দেখো লাভের হারটা ক্রয় মূল্যের 25%, এটাই হচ্ছে লাভ, ক্রয় মূল্যের 25%। তাহলে এখন বিক্রয় মানে তুমি কি ধরেছো, বিক্রয় ধরেছো তুমি এস, তাহলে ইকুয়াল সি প্লাস সি এর 25% মানে সি গুণ 25% মানে 25 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে যদি তুমি 100 লসাগু নাও, সেক্ষেত্রে এখানে থাকে 100C প্লাস কত 25C, অর্থাৎ 125C ডিভাইডেড বাই 100। এটাকে বিক্রয় মূল্য এসেছে 125C ডিভাইডেড বাই 100। তুমি লসাগু নিলে এখানে 100C প্লাস হচ্ছে 25C। হ্যাঁ, এটা কার মান ভাইয়া, এস এর মান। এখন একটু তোমার মিলে গেছে, দেখো 40 ইন্টু সি তুমি পাইছো, এক্স এর মান তুমি বের করবা ইন্টু এই যে এস এর মান, বিক্রয় মূল্যটা এখন আমরা সি এ কনভার্ট করে দিলাম, 125C ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100। তুমি যদি 25 দিয়ে কাটো, এখানে 5 25-এ 125, 4 25-এ হচ্ছে 100। এখন হচ্ছে এরপরে এই যে সিটা হচ্ছে উভয় দিক থেকে তুমি কেটে দিতে পারো। হ্যাঁ, সিটা উভয় দিক থেকে কেটে দিতে পারো, এই যে সি, এই যে সি। তাহলে এখানে 5C এই যে দেখো 5 এর সাথে এক্স, 5 এর সাথে এক্স গুণ। আচ্ছা, আমি একেবারে সুন্দর করে যাই। এখানে হচ্ছে আমাদের 40 ছিল, আর উপরে ছিল হচ্ছে আমাদের 5x, নিচে আসা হচ্ছে আমাদের 4। তাহলে এটার নিচে মনে 1 আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 5x ইকুয়াল টু হচ্ছে আমাদের 160। সো x ইকুয়াল 160 ডিভাইডেড বাই 5। তাহলে কত হয় বলো, 32 কিনা, 32? হ্যাঁ 32। সো আমাদের বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার, এক্স এর মান। তারেক রহমান বাবু, তারেক, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তোমার নাম তো অনেকগুলো আছে, তারেকুর রহমান তারেক আছে, তারেকুর রহমান বাবু তারেক আছে, বাবু আছে, তারেক আছে। মানে আমি কোনটা রেখে কোনটা বলবো সেটা একটু আমি হচ্ছে কনফিউজড আছি এখন পর্যন্ত। হ্যাঁ, তারেক ভালো মতো পড়াশোনা করো আসলে। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এক্স এর মানটা আসছে 32। তুমি এইভাবে করবা, তুমি যখন একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবে, আশা করি বেশি সময় তোমার লাগবে না, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। কারণ তুমি নিজে বুঝতে পারবা যে হচ্ছে আমাদের, যেমন তুমি তখন হচ্ছে একটা আর্টিকেলের ক্রয় মূল্য সি ধরবা না, তুমি ডাইরেক্ট 40C, এখানে হচ্ছে এক্স ইন্টু এস, 40C ইকুয়াল এক্স ইন্টু এস তুমি বসায় রাখবা। তার পরবর্তীতে হচ্ছে এখানে কি বলছে সেটা একটু দেখবা, সিতে কনভার্ট করে নিবা, তার পরবর্তী এক্স এর মানটা বের হয়ে যাবে। হ্যাঁ, এরপরে দেখো 20টি সংখ্যার গড় হচ্ছে আমাদের 0। এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যা 0-এর চেয়ে বড় হতে পারে? তাহলে আমাদের গড়ের কাছে চলে যেতে হবে, যেহেতু গড় দেওয়া আছে। গড় ইকুয়াল হচ্ছে আমাদের সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা, সমষ্টি ডিভাইডেড বাই কি সংখ্যা ভাইয়া, রাশির সংখ্যা। ওকে, এখানে গড় 20টি সংখ্যার গড় কত দেওয়া আছে, 0। তার মানে গড় 0, সমষ্টি আমরা জানি না, রাশির সংখ্যা কয়টি, 20টি, নিচে মনে কত 1, 0-এর সাথে 1 গুণ, 1-এর সাথে সমষ্টি গুণ। তাহলে সমষ্টির মান কত আসতেছে একটু দেখো তো।
জিরোর সাথে 20 গুণন, জিরোর সাথে 20 গুণন করা মানে কি 0, তার মানে সমষ্টির মান কত, সমষ্টির মান 0। এখন তোমাকে বলা হচ্ছে যে এই যে তুমি 20টা সংখ্যার সমষ্টি 0 পেয়েছো, সেখানে কয়টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হতে পারে, আমাকে একটু বলো তো কয়টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হইতে পারে। এই যে 20টি সংখ্যার সমষ্টি 0 হয়েছে, এখানে কয়টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হইতে পারে বলো। এটি এর আগের সেশনও হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংকে ছিল, সেখান থেকে আমি করিয়েছিলাম। সেখানে হচ্ছে সবাই আনসার দেয় যে ভাইয়া হচ্ছে ওই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হতে পারে, তারা কেন জানি বলা হচ্ছে একটা বলে, হ্যাঁ একটা হচ্ছে শূন্যের চেয়ে বড় হইতে পারে, আবার কেউ বলা হচ্ছে শূন্যটাই বলে। একটু দেখো, মনে করো 20টা সংখ্যার সমষ্টি আমি এভাবে লিখলাম, এখানে 19টি সংখ্যার সমষ্টি যোগ এখানে একটি সংখ্যা, তাহলে 20টা সংখ্যার সমষ্টি। আমি 19টা সংখ্যার সমষ্টি লিখলাম হচ্ছে 905 যোগ আরেকটি সংখ্যা এটা লিখলাম -905, তাহলে কত হয় দেখো তো, 905 প্লাস মাইনাসে মাইনাস, এখানে 905, আনসার কত 0। এই যে 20টা সংখ্যা যোগ করে 0 আসছে না, 20টা সংখ্যার সমষ্টি 0 না, হ্যাঁ একটা সংখ্যা তুমি কত ধরছো -905। এই যে -905 এটা কি শূন্য থেকে বড় নাকি শূন্য থেকে ছোট, অবশ্যই শূন্য থেকে ছোট, এটা নেগেটিভ যুক্ত, হ্যাঁ। আর এই যে 19টি সংখ্যার সমষ্টি 905 নিচে, এখানে তুমি 2 3 এইভাবে 19টি সংখ্যা যোগ করছো, 19টি সংখ্যায় পজিটিভ, শূন্যের চাইতে এরা বড় কিনা, পজিটিভ হইলে অবশ্যই বড়, তার মানে 19টি সংখ্যায় হচ্ছে শূন্যের চাইতে বড়, শূন্যের চাইতে বড়, তার মানে আনসার কয়টা 19টা, বুঝা গেল। এই যে তানভীর হোসেন 0 আনসার করেছে, 0 আনসার করা যাবে না, এটা বিগত সেশনে আনসার করেছিল, সো এখান থেকে তোমাকে শিখে নিতে হবে। এই প্রশ্নটা আবার রিপিট হওয়ার পসিবিলিটি রয়েছে, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা গিয়েছে, বিগত বছরগুলো তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে অবশ্যই দেখতে পাবো। শূন্যটি হবে না, 20টা সংখ্যার সমষ্টি 0 হইতে পারে, যেখানে একটা সংখ্যা শূন্য থেকে ছোট, বাকি 19টা সংখ্যা মিলে আমি 905 লিখছি, তুমি 12,000 লিখতে পারো, 11,000 লিখতে পারো, যেখানে সবগুলো পজিটিভ সংখ্যা যোগ করে তুমি ওই 19টি সংখ্যার সমষ্টি মিলাবা, তাহলে 19টি সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড়, বুঝে গেল। 64 নম্বর একটা প্রশ্নটা দেখো, একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 65% পায়। আচ্ছা, একটি নির্বাচনে দুইজন প্রার্থী ছিল, দুই প্রার্থীর মধ্যে একজনে বৈধ ভোটের 65% পাইছে, তার মানে কিছু ভোট সেখানে অবৈধ ছিল, মোট ভোটের 20% অবৈধ ভোট, বলছি না মোট ভোটের 20% ভোট অবৈধ। যদি মোট ভোটার সংখ্যা 7500 হয়, অপর প্রার্থীর বৈধ ভোটের সংখ্যা কত হবে। এখন তোমার মোট ভোটার সংখ্যা কত, মোট ভোটার সংখ্যা হচ্ছে 7500, ভালোভাবে খেয়াল করবা, মোট ভোটার 7500, ওকে, মোট ভোটার 7500, 7500 মানুষ ভোট দিছে, কিন্তু বৈধ ভোট কত, এখানে ভোট যে 7500 সেখান থেকে অবৈধ হচ্ছে 20%, তার মানে অবৈধ এটা কোথায় থেকে পাইছে, অবৈধ তো টোটাল যারা ভোট দিছে তাদের থেকে তো পাইছে, তাই না, হ্যাঁ, তাহলে 7500 একটি অংশ, এত এর কত পার্সেন্ট, 20%, ওকে। এখন 20% মানে এটাকে ভাঙো, 7500 এর মানে গুণন, এখানে 20, এখানে হচ্ছে 100, সো এই 0 এই 0 এই 0 এই 0 কাটা, তাহলে হচ্ছে 75-এর সাথে 20 গুণ করলে কত হবে 1500। 1500 কি ভাইয়া, 1500 হচ্ছে অবৈধ ভোট, অবৈধ মানে এটা রেড জোনে রাখি আমরা, হ্যাঁ, ওকে। তাহলে বৈধ ভোট কত হবে একটু বলো তো, বৈধ ভোট হচ্ছে 7500 থেকে 1500 অবৈধ, এগুলাকে বাদ দিলে আমরা বৈধ ভোট পেয়ে যাব, তার মানে বৈধ ভোট হচ্ছে 6000 ভোট। তাহলে বৈধ মানে হচ্ছে ভালো, এটাকে আমরা একটু এই সিগন্যালে রাখি, হ্যাঁ, তারা হচ্ছে বৈধ ভোট 6000। এখন দেখো একটু, একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 65% পায়, এই যে 6000 টোটাল বৈধ ভোট ছিল, সেখানে প্রথম প্রার্থী যেই ছিল সে 6000-এর কত পাইছে, 6000-এর পাইছে হচ্ছে 65%, তার মানে কত 6000, এর মানে গুণন 65 ডিভাইডেড বাই হচ্ছে এখানে নিচে 100, এই 0 এই 0 এই 0 এই 0 কাটা, 60 আর 65 গুণ করলে কত হয়, 60 আর 65 গুণ করলে কত হয় বলো, 3900। তাহলে এই যে প্রথম জন বৈধ ভোট পাইছে 3900টি, তাহলে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 65% পায়, এই যে প্রথম জন বৈধ ভোট আমরা আগে বের করেছি, অবৈধ ভোটকে বাদ দিয়ে 6000টি, 6000টির পাইছে 3900, অর্থাৎ 3900টি বৈধ ভোট নিয়ে নিছে কে, প্রথম জন। এখন তোমাকে বলা হচ্ছে তবে অপর প্রার্থীর বৈধ ভোটের সংখ্যা কত, তার মানে অন্য প্রার্থী যেই সেকেন্ড ছিল সে কত পাইছিল,
দ্বিতীয় প্রার্থী সে পাইছিল 6000, আমাদের মোট বৈধ ছিল, সেইখান থেকে 3900 প্রথম প্রার্থী পেয়ে গিয়েছে। তার মানে আর বাকি আছে কত? 2100। এই 2100টি কে পাবে? দ্বিতীয় প্রার্থী পাবে। হ্যাঁ, অপর প্রার্থী তাহলে কতটি পাবে? 2100। তোমরা অনেকে যে আনসারটা করেছো বিগত সেশনে সেটা হচ্ছে 3100 তোমরা আনসার হিসেবে দিয়ে আসছো। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে আমাদের প্রথম প্রার্থী যদি বলা হইতো আমরা বলতাম 3100টি, বাট এখানে বলা হচ্ছে অপর প্রার্থী। অপর প্রার্থী মানে বাকি যেজন ছিল সে হচ্ছে 2100। সেই ভুলগুলো করা যাবে না। এরপরে দেখো এক্স এবং ওয়াই দুইজনে দর্জিকে তাদের নিয়োগকর্তা, আচ্ছা এক্স এবং ওয়াই দুইজন দর্জিকে তাদের নিয়োগকর্তা সপ্তাহে মোট 1100 টাকা প্রদান করে। তাহলে এক্স প্লাস ওয়াই এই দুইজনকে নিয়োগকর্তা দিবে টোটাল কয় টাকা? 1100 টাকা। বুঝা গেল? এক্স এবং ওয়াইকে যদি দিয়ে এগুলো যোগ করে 1100 টাকা হয়ে যায়। যদি এক্সকে ওয়াই এর 120% পরিশোধ করা হয়, ওয়াই এর 120%, ভাইয়া ওয়াই এর 120% পরিশোধ করে মানে আগে তো জানতে হবে যে ওয়াইকে কী পরিমাণ দেয়। কী পরিমাণ দেয়? দেওয়া নাই, এটা টাকা। তাহলে ওয়াইকে আমরা ধরতেছি টি পরিমাণ টাকা দেয়। ওয়াইকে কী পরিমাণ টাকা দেয়? দেখো ওয়াইকে টাকা দেয় টি পরিমাণ। তাহলে এক্সকে বলা হচ্ছে ওয়াই এর 120%, তার মানে টি এর কত? টি এর 120%। এই যে দেখো এক্সকে দেয় টি এর 120%, কেন? ওয়াইকে আমরা টি পরিমাণ টাকাতে ধরে নিয়েছি। নিয়োগকর্তা ওয়াইকে দেয় টি টাকা, তাহলে এক্সকে দেয় টি এর 120%। তাহলে ইকুয়াল হচ্ছে এখানে হচ্ছে 1100 না এটা? ওকে, এখন একটু দেখো টি এর মানে গুণন 120% মানে 120 ডিভাইডেড বাই 100 প্লাস টি ইকুয়াল হচ্ছে আমাদের 1100। সো এখানে যদি তুমি একটু কাজ করো, এখানে 0 এখানে 0 বাদ দাও, আর নিচে থাকে 10, এখানে থাকে হচ্ছে 12t প্লাস 12t, হ্যাঁ 12t প্লাস হচ্ছে 10t ইকুয়াল হচ্ছে 1100। নিচে 1 এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 12t আর 10t গুণ করলে যোগ করলে কত হয়? 22t ইকুয়াল 10 ইন্টু 1100। সো টি আগে টিটা বের করো। কেন? তোমাকে বলা হচ্ছে ওয়াইকে সাপ্তাহিক কত টাকা প্রদান করা হয়। ওয়াইকে আমরা ধরে নিয়েছি কি? ওয়াইকে আমরা ধরে নিয়েছি টি পরিমাণ টাকা প্রদান করা হয়। তার মানে তুমি টি এর মান বের করতে পারলে এটিতে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে 10 ইন্টু 1100, নিচে হচ্ছে আমাদের 22। আনসার কত হয় একটু দেখো, কত? $500। তার মানে ওয়াইকে প্রদান করা হয়েছে কত? ওয়াইকে সাপ্তাহিক টাকা প্রদান করা হয় 500। এখন তোমার থেকে যদি জিজ্ঞেস করা হইতো ভাইয়া এক্সকে কী পরিমাণ প্রদান করা হয়, এটা তুমি পারতা না। এই যে এক্সকে কী পরিমাণ প্রদান করা হয়, তুমি বলতো যে এক্সকে প্রদান করা হয় টি এর 120%। এটা দুইটা মিলে যেহেতু হচ্ছে 1100, তো হচ্ছে এই যে ওয়াই এর পরিমাণ তুমি অলরেডি পেয়ে গিয়েছো হচ্ছে 500। তার মানে এক্সকে প্রদান করা হয়েছিল কত? 600। দুইটা মিলেই তো হচ্ছে আমাদের 1100 হচ্ছে, তাই না? হ্যাঁ। সো তুমি এখানে একটা কোয়েশ্চেনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন তুমি ফাইন্ড আউট করতে পারবে, এবং তোমার ফাইন্ড আউট করাটা জরুরি। কোন সময় কীরকম কোয়েশ্চেন আসতে পারে সেটা বোঝা যায় না। সো আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে যতগুলো কোয়েশ্চেন এটার ভিতরে ফাইন্ড আউট করা যায় সেটা আমরা ফাইন্ড আউট করবো। আমরা প্রত্যেকটা ম্যাথ হচ্ছে এভাবে করার ট্রাই করেছি, যেহেতু তোমরা আজকে হয়তো অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নিতে গিয়ে প্রথম ক্লাসটা করেছো। সেটা তোমাকে যে এটা A to Z তোমাকে জানতে হবে, বুঝতে হবে, সবগুলো এখনই পারতে হবে এরকম না। তুমি আজকে বুঝে নিয়েছো কয়টা টপিক থেকে কয়টা কোয়েশ্চেন করা হয়েছে, কোন পার্টগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কীরকম কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেনগুলোর আনসার করতে গিয়ে তুমি কি বিভাগে পড়তে পারো, তোমার কি পরিমাণ রাফ করতে জায়গা লাগবে। তার পরবর্তীতে হচ্ছে তোমার কোয়েশ্চেনগুলো কোন ধরনের হয়। কিছু কোয়েশ্চেন আছে খুবই ছোটো, কিছু কোয়েশ্চেন আছে খুবই বড় কোয়েশ্চেন কয়েকটা। কীভাবে কাজ করতে হবে, এগুলোকে কীরকম ধরতে হবে, কী সূত্রগুলো শিখতে হবে সেটি তুমি বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ, কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। আমাদের 15টা কোয়েশ্চেন এখানে ছিল, 15টা কোয়েশ্চেন আমরা একদম ধরে সলভ করার ট্রাই করেছি। এর পরবর্তীতে যদি কোনো কেউ না বুঝে থাকে আমাদের পেজে মেসেজ করবা, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 08546668832, এটাতে হচ্ছে তুমি আনসার জিজ্ঞেস করতে পারবা কোন কোয়েশ্চনটা কীরকম ছিল। আর যদি কারো যদি স্লাইডের প্রয়োজন হয়, অর্থাৎ এই 15টা কোয়েশ্চেন যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্লাইডটাও নিতে পারবা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করলে স্লাইডটা পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু দ্রুত জানাও।
আর ব্যাচটাতে তুমি এই মুহূর্তে ভর্তি হতে পারবা। এটাতে এখানে কি কি সুবিধাগুলো দেওয়া ছিল সেগুলো তো আমি বলেছি। আর হচ্ছে আমাদের বই হচ্ছে এই তিনটা, এই যে বইগুলো তুমি যুক্ত হলে পেয়ে যাবে আর কি। তোমাকে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ তুমি যদি এই কোর্সটাতে যুক্ত হও সেক্ষেত্রে তোমার আলাদা কোনো বই লাগবে না, কোনো কিছুই লাগবে না। কারণ তুমি লেকচার পেয়ে যাবে, এক্সাম দিতে পারবে অফলাইন অনলাইন, এবং বইও পেয়ে যাবে। আর কিছু লাগতেছে না, তুমি শুধু ক্লাসগুলো করতে পারলেই হয়েছে, তুমি তোমার হাতে যে মোবাইলটা আছে ওটা দিয়ে। হ্যাঁ, ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। আমাদের দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে। এর পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো নিব, অবশ্যই ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবেই নিব, মানে টপিক ধরে ধরে। আজকের ক্লাসটা তো ছিল আমাদের কোয়েশ্চেন সলভিং ক্লাস, মানে কয়টি কোয়েশ্চেন এসেছে, কোয়েশ্চেনগুলো কীরকম সেটি আমরা দেখেছি। আমরা এর পরবর্তীতে টপিক অনুসারে হচ্ছে কোয়েশ্চেন সলভ করবো। একটা টপিকের বেসিক কনসেপ্ট পড়বো, পরবর্তীতে হচ্ছে টপিক থেকে আমরা কোয়েশ্চেন সলভ করবো। তোমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। আমার জন্য তোমরা দোয়া করবা, তোমাদের সকলের সামনের সময়টা সুন্দর হোক, এবং এই সময়টা তুমি ভালো মতো যাতে সুস্থ থেকে তোমার এই যাত্রাটা শেষ করতে পারো, সেজন্য তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।